হ্যাঁ রোজিনা আপু লাইভ হচ্ছে ফেসবুকে। হুম, আপনি স্টার্ট করতে পারেন। হ্যাঁ হচ্ছে হ্যাঁ ঠিক আছে। I think everything is all right. You can start now. তোমার পার্টিসিপেন্ট আছে সবাই? হ্যাঁ আসছে আসছে। আচ্ছা ঠিক আছে। এক মিনিট। আলামিন শুরু করলাম। আপনার সাথে আজকে কমিউনিকেট করার মতো কে আছে? আদিল তো আজকে নাই। আদিল হ্যাঁ আজকে নাই। জি একজন বলেন স্যার ম্যাডাম বলেন আসি। আদিল আদিল আছে? দেখতে পাচ্ছি না। আরে আমার ছোট ভাই চলে এসেছে। ও আদিল আছে, হ্যাঁ ওকে। আদিল তাহলে কি আদিল আজকে অ্যাঙ্কর নাকি? ওরে কোহস বানাও, কোহস বানাও। আদিল হ্যাঁ ছাড়া হবে আদিলকে না তো। আদিলকে কোহোস্ট আপনি বানায় দেন। হ্যাঁ আপু কোন দিক দিয়ে জানে দাঁড়াও। ওই আদিলের নামের উপর ক্লিক করে তারপরে একই দিন একই তো গন্ডগোল হয় বুঝছো। পার্টিসিপেন্টের মধ্যে যাব না, পার্টিসিপেন্টে হ্যাঁ পার্টিসিপেন্টের মধ্যে যাবেন, আদিলের উপরে ক্লিক করবেন। আদিলের নাম শুরুর দিকেই আছে, ডক্টর আদিল নামে। হ্যাঁ পাইছেন আপু, খুঁজে পাইছেন? তোমাকে পাইছি, দাঁড়াও। মেয়েকে কো-হোস্ট, ডক্টর আদিল। ওকে ঠিক আছে। ঠিক আছে। ওকে ঠিক আছে। তাহলে শুরু করলাম। জি আপু শুরু করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। এটা আসলে গত ক্লাসের কন্টিনিউয়েশন। প্রথম দিন আমি পড়িয়েছিলাম এবিজি কাকে বলে, এবিজি কীভাবে টানতে হয়, কেন এবিজি আমরা করি, তারপরে এবিজি টানার আগে কী কী প্রিকশন নিতে হয়, এবিজি ড্রয়িং টেকনিক, এগুলো সব বেশিরভাগই থিওরিটিক্যাল কথাবার্তা ছিল। আর নর্মাল এবিজিতে আসলে কি কি দেখি সেই জিনিসগুলো ছিল। আজকে আমরা একটু ডিটেলসে যাব, আশা করি আজকে পুরোটা কভার করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমেই একটু অনেকে হয়তো গত ক্লাসটা করেনি, তাদের জন্য 5-10 মিনিট একটু রিক্যাপিচুলেশন, প্লাস যারা আজকে অলরেডি 7 দিন পর এসছে, অনেকে হয়তো ভুলেও গিয়ে থাকতে পারে যদি আমার মতো মেমোরি কারো হয়। আচ্ছা, প্রথমে আসি এবিজি ইন্টারপ্রিটেশন। আমরা জানি যে প্রথমে ডিসিশন টু অবটেন অ্যান এবিজি, তারপর আমরা কি করব, এবিজিটাকে ইন্টারপ্রিট করব এবং এবিজি ইন্টারপ্রিটেশনের রেজাল্ট অনুযায়ী আমরা পেশেন্টকে ট্রিট করব। মানে যে কারণ যে প্রবলেমটা হয়েছে পেশেন্টের, সেই ডায়াগনোসিস অনুযায়ী পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করব। ঠিক আছে। তারপর আসে অ্যানাটমি অফ অ্যান এবিজি। একটা এবিজি পেপারটা দেখতে আসলে এরকম থাকে। এই এবিজি পেপারে আমরা কি কি দেখি? আমরা পিএইচ দেখি, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন দেখি, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দেখি, বাইকার্বনেট লেভেল দেখি, স্ট্যান্ডার্ড বাইকার্বনেট, বেজ অ্যাক্সেস এবং অক্সিজেন স্যাচুরেশন, এটা আমরা দেখি। তারপর এখানে নর্মাল ভ্যালুটা, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। নর্মাল ভ্যালুটা অ্যাকচুয়ালি পিএইচ আমরা জানি 7.35 থেকে 7.45, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 80 to 100, partial pressure of carbon dioxide 40 millimeter of mercury, range 35 to 45, bicarbonate 20 to 26, আর বেজ এক্সেস -2 to +2। এই প্যারামিটারটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে পরবর্তী ধাপগুলোতে যেতে। এটা আমরা আবার মেমোরাইজ করে ফেলি। পিএইচ, PO2, PCO2, বাইকার্বনেট এবং বেজ এক্সেস, এটা মুখস্থ করতে হবে। নেক্সট আসি, অনেকেই গত ক্লাসে কোশ্চেন ছিল আর্টেরিয়াল ব্লাড আর ভেনাস ব্লাডের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়, বা শুধু ভেনাস ব্লাড টানলে আমি ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে পারবো কিনা। হ্যাঁ, ভেনাস ব্লাড টানলে আমি ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে পারবো।
আমার এখানে অক্সিজেনের মাত্রাটা সেক্ষেত্রে স্যাচুরেশন বা পালস অক্সিমিটার দিয়ে স্যাচুরেশনটা দেখে নিতে হবে। বাকিগুলো মোটামুটি প্যারামিটার সেমই থাকে, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা 5 আমরা অ্যাড করে নেই, বাকি প্যারামিটার মোটামুটি একই থাকে। তারপর আসি এবিজি ইন্টারপ্রিটেশন। আমরা প্রথমে এবিজিটাকে ক্লাসিফাই করব, তারপর ক্যালকুলেট করব এবং কনফার্ম করব। এবিজি ক্লাসিফিকেশন বলতে আমরা বেসিক চারটা কম্পোনেন্ট হচ্ছে প্রাইমারি ডিসঅর্ডার, দ্যাট মিনস রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস এবং মেটাবলিক অ্যালকালোসিস। এই চারটা বেসিক প্রাইমারি ডিসঅর্ডার, এর সাথে আমার কম্বিনেশন পালমিনেশন করে আমার বাকি ডায়াগনোসিসগুলো আসবে। কাজে বেসিক আমার মূল প্রবলেম দুইটা, একটা হচ্ছে রেসপিরেটরি, আরেকটা হচ্ছে মেটাবলিক। কাজে রেসপিরেটরির ক্ষেত্রে অ্যাসিডোসিস অ্যালকালোসিস, মেটাবলিকের ক্ষেত্রে অ্যাসিডোসিস অ্যালকালোসিস। ঠিক আছে, এটা হচ্ছে আমার বেসিক ক্লাসিফিকেশন। তারপর আসি আমার এই ক্লাসিফিকেশনটাকে আমি যদি আরেকটু ডিটেলসে যাই, আরেকটু ডিটেলসে গেলে আমি এখানে কিছু ধাপে ধাপে ভাগ করা হয়েছে। যেমন রেসপিরেটরি অ্যাসিডোসিসকে দুভাগে ভাগ করা হয়েছে, অ্যাকিউট এবং ক্রনিক, আর রেসপিরেটরি অ্যালকালোসিসকে ভাগ করা হয়েছে অ্যাকিউট এবং ক্রনিক। এখন এই ক্লাসিফিকেশনটার সাথে কিন্তু মেটাবলিকের ক্লাসিফিকেশনের মিল নাই। তার মানে কি মেটাবলিক অ্যাকিউট এন্ড ক্রনিক হয় না? আসলে ব্যাপারটা ব্যাখ্যা করা যেভাবে, আমরা জানি এক এক অ্যাসিড বেস ডিসঅর্ডার মূলত এখানে ইনভলভ থাকে তিনটা কম্পোনেন্ট, একটা হচ্ছে বডি বাফার, লাংস আর হচ্ছে কিডনি। লাংসের মধ্যে আমার দুইটা প্রবলেম এখানে, একটা হচ্ছে রেসপিরেটরি প্রবলেম অ্যাসিডোসিস অ্যালকালোসিস, আর বাকিটা বডি বাফার এবং রেনাল সিস্টেমের মধ্যে পড়ে আমার মেটাবলিক কম্পোনেন্টটা। কাজে আমরা জানি একটা প্রবলেম আরেকটা প্রবলেমকে সে কম্পেনসেট করে, মানে রেসপিরেটরিতে যদি প্রবলেম হয়, রেসপিরেটরি প্রবলেমটা কম্পেনসেশন হয় কিডনি দিয়ে, আর কিডনি বা মেটাবলিক কম্পোনেন্টের প্রবলেমটা কম্পেনসেশন হয় রেসপিরেটরি দিয়ে। আমরা জানি লাংস সবসময় দ্রুত কাজ করে, কাজে রেসপিরেটরিতে প্রবলেম হলে যেহেতু রেনাল কম্পেনসেশন হয়, রেনাল কম্পেনসেশনটা একটু টাইম কনজিউমিং, সে কারণে এখানে অ্যাকিউট কিছু কম্পেনসেশন হয়, আবার কিছু ক্রনিক কম্পেনসেশন হয়। সে কারণে আমরা রেসপিরেটরি যেহেতু রেনাল সিস্টেম দিয়ে কম্পেনসেশন হয় এবিজিটা, সে কারণে এটাকে ভাগ করা হয়েছে অ্যাকিউট এবং ক্রনিক, এটা দুইটা ভাগে। আর মেটাবলিকের ক্ষেত্রে যেহেতু মেটাবলিকটা র্যাপিডলি রেসপিরেটরি সিস্টেম মানে লাংস দিয়ে কারেকশন হয়ে যায়, সে কারণে এখানে কিন্তু অ্যাকিউট আর ক্রনিক ব্যাপারটা নাই। এটা আমরা অনেক সময় মুখস্থ করি, কিন্তু একটু বুঝে পড়লে আশা করি মনে থাকবে যে রেসপিরেটরির ক্ষেত্রে অ্যাকিউট ক্রনিক আছে, মেটাবলিকের কিন্তু অ্যাকিউট ক্রনিক নাই, কারণটা আমরা শুনলাম। এখন আসি মেটাবলিকটাকে তাহলে কিভাবে ভাগ করা যায়। আমরা জানি যে মেটাবলিক কম্পোনেন্টের মধ্যে অনেক কিছু আছে, এখানে আমাদের বডি বাফার এবং রিনাল সিস্টেম অনেক কিছু হ্যান্ডলিং করে। যেমন আমরা জানি ব্লাড গ্যাস ছাড়াও আমাদের বডি ফ্লুইডে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট আছে, অ্যানায়ন আছে, ক্যাটায়ন আছে। কাজে অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিসের ক্ষেত্রে অ্যানায়ন এবং ক্যাটায়নগুলোর একটা ইম্প্যাক্ট আছে। সে কারণে মেটাবলিক অ্যাসিডোসিসটাকে আমরা ভাগ করতে পারি অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস অথবা হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আর মেটাবলিক অ্যাসিডোসিস আরেকটা ভাগ হচ্ছে নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, এটা আরেকটা নাম হাইপারক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস। আপাতত আমরা এই নামটা শুধু শুনে রাখি, তারপর আমরা এটার ভিতরে স্টেপ বাই স্টেপ পড়বো। শুধু ক্লাসিফিকেশনটা যেহেতু আগে আমার বলতে হয়, সেই জন্য এখানে বলা, এখন এটা ডিটেলস যাবো না। আর মেটাবলিক অ্যালকালোসিসকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্লোরাইড সেন্সিটিভ মেটাবলিক অ্যালকালোসিস, ক্লোরাইড ইনসেনসিটিভ মেটাবলিক অ্যালকালোসিস। এখনই মাথা খারাপ করার দরকার নেই, এগুলো আমরা পরে আসবো, স্টেপ বাই স্টেপ আসবো। এটা হচ্ছে ক্লাসিফিকেশন, এবং এখানে আমরা দেখলাম মোটামুটি প্রত্যেকটারই দুইটা করে ভাগ আছে। কাজে সবগুলো ডিসঅর্ডারে এখানে আমার ডিসঅর্ডার ইন্ডিভিজুয়াল এক একটা ডিসঅর্ডার, যেমন অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, সবগুলো যেহেতু ইন্ডিভিজুয়াল ডিসঅর্ডার, এই জন্য সবগুলোকে আমরা সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডারের মধ্যে ফেলতে পারি। এটা হলো আমার প্রাইমারি ডিসঅর্ডারের ডিটেলস ক্লাসিফিকেশন। নেক্সট আসি, নেক্সট হচ্ছে আমার ফাংশনাল ডিসঅর্ডার। আমরা এবিজি গুলোকে ক্লাসিফাই করতে গিয়ে অনেক সময় কনফিউজ পড়ে যাই। প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে আমার চারটা, তারপর এই চারটার মাঝে আবার কিছু সাবডিভাইডেশন আছে। সাবডিভাইডেশন মানে রেসপিরেটরির মধ্যে অ্যাকিউট ক্রনিক, মেটাবলিকে অ্যাসিডোসিস অ্যালকালোসিস মধ্যে দুটো সাবডিভাইডেশন আছে। এখন সবগুলো ডিসঅর্ডার যেহেতু আমি প্রাইমারি ডিসঅর্ডার বললাম, বাট যখন আমি ফাংশনাল ক্লাসিফিকেশনটা করব, আমি এখানে তিনটা ভাগে ভাগ করব। একটা নাম্বার 1 কম্পোনেন্ট হচ্ছে সিম্পল ডিসঅর্ডার। সিম্পল ডিসঅর্ডার মানে যে কোনো একটা প্রাইমারি ডিসঅর্ডার এখানে আছে, সেটা আইদার রেসপিরেটরি হতে পারে, আইদার মেটাবলিক হতে পারে। যেমন রেসপিরেটরি অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস। আমরা জানি যখন আমরা ব্লাডটা টানি, যখন এবিজিটা ড্র করা হয়, তখন আমরা একটা ডিসঅর্ডার প্রাইমারি ডিসঅর্ডার পেলাম, কিন্তু একই সাথে বডির যে কম্পেনসেশনটা শুরু হয়ে যায়, সেটা কিন্তু খুব দ্রুত শুরু হয়ে যায়। কাজেই আমরা সিম্পল ডিসঅর্ডারগুলো যখন পাই, সাথে কিছু পরিমাণ হলেও কম্পেনসেশন থাকে, সেই জন্য কম্পেনসেশন পার্টটা চলে আসে সিম্পল ডিসঅর্ডারের মধ্যে। যেমন রেসপিরেটরি অ্যাসিডোসিস, সেটা কম্পেনসেশন হতে পারে মেটাবলিক পার্ট দিয়ে, আবার মেটাবলিক অ্যাসিডোসিস সেটা কম্পেনসেশন হতে পারে রেসপিরেটরি পার্ট দিয়ে। সেজন্য প্রতিটা প্রাইমারি ডিসঅর্ডারকে আমি সিম্পল ডিসঅর্ডার ক্লাসিফিকেশনে ফেলছি।
এর সাথে কম্পেনসেশনটাও সিম্পল ডিসঅর্ডারের মধ্যেই পড়বে। তারপর আসি মিক্সড ডিসঅর্ডার। মিক্সড ডিসঅর্ডার মানে আমি যে ইনিশিয়ালি ভাগটা করলাম প্রতিটা প্রাইমারি ডিসঅর্ডারকে, এই প্রাইমারি ডিসঅর্ডারগুলো যদি একটা অ্যাটলিস্ট 2 প্রাইমারি ডিসঅর্ডার একসাথে থাকে তখন তাকে আমরা মিক্সড ডিসঅর্ডার বলবো। তারপর আসি ট্রিপল ডিসঅর্ডার। অনেক সময় দেখা যায় তিনটা অ্যাসিড বেস ডিসঅর্ডার একসাথে থাকে, সেটাকে আমরা ট্রিপল ডিসঅর্ডার বলি। যদিও ট্রিপল ডিসঅর্ডার খুব কম পাওয়া যায় এবং এত ডিটেলস আমাদের পরীক্ষার জন্য আসলে লাগে না। মিক্সড ডিসঅর্ডার পর্যন্ত আমাদের জন্য মনে রাখা এবং পড়াটা ইম্পর্টেন্ট বেশি। আজ আরেকবার আসি, সিম্পল ডিসঅর্ডার হচ্ছে আমার প্রাইমারি ডিসঅর্ডার এবং এর সাথে কম্পেনসেশন পার্টটাও চলে আসে। তারপর আসে মিক্সড ডিসঅর্ডার। মিক্সড ডিসঅর্ডার মানে 2 প্রাইমারি ডিসঅর্ডার। তারপর ট্রিপল ডিসঅর্ডার। নেক্সট আমি মিক্সড ডিসঅর্ডারের কথা বললাম। মিক্সড ডিসঅর্ডার গুলো কিভাবে কম্বিনেশনে থাকতে পারে, একটাকে আমরা ক্লাসিফাই করতে পারি সেম ডিরেকশন ডিসঅর্ডার, মানে পিএইচ গোজ ইন সেম ডিরেকশন। মানে কি, পিএইচ যদি অ্যাসিডোসিস হয়, দুইটা অ্যাসিডোসিস যদি একসাথে থাকে, যেমন রেসপিরেটরি অ্যাসিডোসিস প্লাস মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস প্লাস মেটাবলিক অ্যালকালোসিস। এখানে অ্যালকালোসিসের ক্ষেত্রে কি হয়, বোথ রেসপিরেটরি এবং মেটাবলিক পিএইচটা বাড়ে, এবং অ্যাসিডোসিসের ক্ষেত্রে কি হয়, পিএইচটা কমে। বোথ রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং বোথ মেটাবলিক অ্যাসিডোসিস দুইটাতেই পিএইচটা কমে। সে কারণে এটাকে বলা হয় পিএইচ গোজ ইন সেম ডিরেকশন এবং সেম ডিরেকশন ডিসঅর্ডার। অপোজিট ডিরেকশন ডিসঅর্ডারে কি পড়ে, রেসপিরেটরি অ্যাসিডোসিস তার সাথে যদি মেটাবলিক অ্যালকালোসিস থাকে, অথবা রেসপিরেটরি অ্যালকালোসিস তার সাথে যদি মেটাবলিক অ্যাসিডোসিস থাকে, সেক্ষেত্রে আমরা পিএইচটা অপোজিট ডিরেকশনে পাবো। যেমন রেসপিরেটরি অ্যাসিডোসিসের সাথে আমি মেটাবলিক অ্যালকালোসিস পেলাম, রেসপিরেটরি অ্যাসিডোসিসে কি হয়, পিএইচটা কমে, আর মেটাবলিক অ্যালকালোসিসে কি হয়, পিএইচটা বাড়ে। কাজে এখানে পিএইচটা অপোজিট ডিরেকশনে আছে, সে কারণে একে বলা হয় যে পিএইচ গোজ ইন সেম ডিরেকশন। কাজে এই কম্বিনেশনগুলোতে আমি মিক্সড ডিসঅর্ডার পেতে পারি। এবং একই সিস্টেমের অ্যাসিডোসিস সাধারণত একসাথে থাকে না, বিশেষ করে রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং রেসপিরেটরি অ্যালকালোসিস একসাথে হবে না। কেন হবে না, কারণ একই সাথে বডি হাইপোভেন্টিলেশন এবং হাইপার ভেন্টিলেশন করতে পারে না। লাংস কিছুক্ষণ কম শ্বাস নিল, কিছুক্ষণ বেশি শ্বাস নিল, এমন ব্যাপারটা হয় না। সেই জন্য রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস কিন্তু একসাথে থাকে না। তারপর আসি ট্রিপল ডিসঅর্ডার। ট্রিপল ডিসঅর্ডার মানে কি, এখানে 3 ধরনের ডিসঅর্ডার একসাথে থাকতে পারে, মানে দুইটা মেটাবলিক কম্পোনেন্ট সাথে রেসপিরেটরি অ্যাসিডোসিস, দুইটা মেটাবলিক কম্পোনেন্ট সাথে রেসপিরেটরি অ্যালকালোসিস। যেটা আগেই বললাম যে রেসপিরেটরির ক্ষেত্রে কিন্তু দুইটা একসাথে থাকতে পারে না, বাট মেটাবলিকের ক্ষেত্রে দুইটা একসাথে থাকতে পারে। সেজন্য 3টা ট্রিপল ডিসঅর্ডার সম্ভব, বাট কোয়াড্রিপল ডিসঅর্ডার সম্ভব না। ট্রিপল ডিসঅর্ডার কেন সম্ভব, দুইটা মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে রেসপিরেটরি অ্যাসিডোসিস, দুইটা মেটাবলিক কম্পোনেন্টের সাথে রেসপিরেটরি অ্যালকালোসিস, এভাবে ট্রিপল ডিসঅর্ডারটা সম্ভব। এবং যেহেতু রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস একসাথে থাকতে পারে না, সেজন্য কোয়াড্রিপল ডিসঅর্ডারটা সম্ভব না। কারণ আমি আগেই বলেছি যে লাংস একই সাথে হাইপো এবং হাইপার ভেন্টিলেশন করতে পারে না। ঠিক আছে, মাথা মনে হয় অলরেডি মানে গোল্লায় ফেললাম। আমি আবার একটু সামারি করি যে আমার প্রথমে ছিল কি 4টা বেসিক কম্পোনেন্ট, রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস। তারপর আসি এই 4টার সাবডিভিশন, অ্যাকুট ক্রনিক, মেটাবলিকের ক্ষেত্রে আয়ন গ্যাপ, নন আয়ন গ্যাপ, ক্লোরাইড সেন্সিটিভ, ক্লোরাইড ইনসেন্সিটিভ, সবগুলোই প্রাইমারি ডিসঅর্ডার। তারপর আসি ফাংশনাল ক্লাসিফিকেশন, মানে আমি এবিজি ইন্টারপ্রিটেশনের সময় এইভাবে ক্লাসিফিকেশনটা আমার লাগে। সিম্পল ডিসঅর্ডার বলতে প্রতিটা প্রাইমারি ডিসঅর্ডার এখানে ইনক্লুডেড, আর মিক্সড ডিসঅর্ডার মানে দুইটা প্রাইমারি ডিসঅর্ডার যদি একসাথে থাকে, আর ট্রিপল ডিসঅর্ডার মানে 1 রেসপিরেটরি ডিসঅর্ডার সাথে 2 মেটাবলিক ডিসঅর্ডার। এটা হচ্ছে আমার ফাংশনাল ক্লাসিফিকেশন। নেক্সট বললাম মিক্সড ডিসঅর্ডার, যেহেতু যে কোনো দুইটা প্রাইমারি ডিসঅর্ডার একসাথে থাকে, সেজন্য এই কম্বিনেশনগুলো থাকতে পারে। ট্রিপল ডিসঅর্ডার আগেই বললাম। এখন আসি আমার এবিজি প্রথম যে জিনিসটা আমার চোখে পড়ে, সেটা হচ্ছে ফার্স্ট যে জিনিসটা আমাকে দেখতে হবে, যেটা দিয়ে আমার এবিজি ইন্টারপ্রিটেশন শুরু, সেটা হচ্ছে পিএইচ। এবং পিএইচ এর ক্ষেত্রে আমরা জানি নর্মাল রেঞ্জ 7.35 থেকে 7.45। কাজে 7.35 এর কম হলে অ্যাসিডোসিস, মোর দেন 7.45 হলে অ্যালকালোসিস। আর যদি 7.4 হয়, দ্যাট মিনস নর্মাল পিএইচ। নর্মাল পিএইচ কি ক্ষেত্রে হতে পারে, নর্মাল পিএইচ হতে পারে আইদার ট্রুলি নর্মাল, ট্রু নর্মাল, যে রিয়েলি এবিজিটা নর্মাল, সাথে আমার কি দেখতে হবে, আদার্স যে প্যারামিটারগুলো আছে সেগুলো নর্মাল কিনা, অথবা ট্রু নর্মাল ছাড়া এবিজি পিএইচ নর্মাল বাট আমার অন্য প্যারামিটারগুলো অ্যাবনর্মাল। সেটা আমার মিক্সড ডিসঅর্ডার হতে পারে, কম্পেনসেশনও হতে পারে, সেটা আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। কাজেই নর্মাল মানেই যে নর্মাল তা কিন্তু না। প্রথমে এই জিনিসটাই আমাকে খেয়াল করতে হবে। ফার্স্ট
ফার্স্ট এটা দিয়ে আমার শুরু। নেক্সট ক্যালকুলেশন করে আমি কম্পেনসেশনটা দেখব এবং গ্যাপ আছে কিনা, মানে অ্যানায়ন গ্যাপ, বাইকার্বনেট গ্যাপগুলো আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এখন আসি স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ। এটা আমরা আগেও বলেছিলাম যে প্রাইমারি প্রবলেমটা কি, প্রাইমারি প্রবলেম পিএইচটা দেখতে হবে, অ্যাসিডেমিয়া আর অ্যালকেমিয়া। প্রাইমারি কজ কি, রেসপিরেটরি কজ নাকি বাইকার্বনেট কজ? বাইকার্বনেট হলে মেটাবলিক কম্পোনেন্ট, পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডের প্রবলেম হলে রেসপিরেটরি কম্পোনেন্ট। তারপর কম্পেনসেশন, প্রাইমারি প্রবলেম আইডেন্টিফাই হলো, প্রাইমারি কজ আইডেন্টিফাই হলো, তারপর দেখতে হবে কম্পেনসেশন আছে না নাই। নেক্সট আসি ক্যালকুলেশন করে তো আমি কম্পেনসেশনটা বের করব, অ্যানায়ন গ্যাপ দেখব, বাইকার্বনেট গ্যাপ দেখবো, আর অক্সিজেনেশনটা কেমন আছে সেটা দেখব। তারপর আমি কনফার্ম ডায়াগনোসিসে চলে গেলাম, ডায়াগনোসিসে চলে যাওয়ার পর ফাইনাল ইন্টারপ্রিটেশন। এখন ইন্ডিভিজুয়াল ডিজিজে আসি, ইন্ডিভিজুয়াল প্রবলেমের মধ্যে ফার্স্ট আসি রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিসটা কি, কখন রেসপিরেটরি অ্যাসিডোসিস বলবো? রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে আমরা জানি প্রবলেম কোথায়, প্রবলেম হচ্ছে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডে। কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা যখন বেড়ে যাবে তখন পিএইচটা কি হবে, পিএইচ অ্যাসিডোটিক হয়ে যাবে। কাজে এখানে ডেফিনেশন কি, হাইপার কার্বি আর হাইপার ক্যাপনিয়া যদি থাকে সেটাকে আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস বলি। তার মানে বডিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি। তারপর কারণ কি, হাইপোভেন্টিলেশন, তার মানে পেশেন্ট কম শ্বাস নিচ্ছে, পেশেন্ট শ্বাস নিতে পারছে না, পেশেন্ট হাইপোভেন্টিলেট করছে, সে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন করছে। কার্বন ডাইঅক্সাইড রিটেনশন করে আলটিমেটলি পানির সাথে হাইড্রোলাইসিস রিঅ্যাকশন করে, মানে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, সেখান থেকে হাইড্রোজেন আয়নটা ভাগ হচ্ছে, বাইকার্বনেটটা বডিতে জমা হচ্ছে। কাজে এটা হচ্ছে একটা কম্পেনসেটরি মেকানিজম। কম্পেনসেশন তাহলে কিভাবে হচ্ছে, রেনাল ইনক্রিজ ইন বেস, ওই যে বাইকার্বনেটটা জমা হচ্ছে সেভাবে করে বাইকার্বনেটটা জমা হয়ে হয়ে কিডনির মাধ্যমে ধীরে ধীরে পেশেন্ট সেটাকে কম্পেনসেট করে নেবে। সেজন্য আমরা বলি যে কম্পেনসেশনটা এখানে হবে রেনাল ইনক্রিজ ইন বেস, মানে বেস জমা বডিতে জমা হয়ে কম্পেনসেশন হবে। কাজে প্রথমে আসি ডেফিনেশন, হাইপারক্যাপনিয়া, কজ হাইপোভেন্টিলেশন অর ভেন্টিলেশন ফেলিওর, কম্পেনসেশন রেনাল ইনক্রিজ ইন বেস। এখানে দেখতে পাই পিএইচ কমবে, CO2 বাড়বে, কারণ ভেন্টিলেশন কমবে। এটা আজকের ক্লাসে আমার মনে হয় সবার আসলে একটু কাগজ কলম নিয়ে বসলে ভালো হয়, কারণ কিছু ক্যালকুলেশন আছে এগুলো লিখে নিলে ভালো হয়। যেমন আমি জানি যে রেসপিরেটরি অ্যাসিডোসিসের মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হলো অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট আর ক্রনিক, অ্যাকিউটের মধ্যে আমরা কখন অ্যাকিউট বলবো কখন ক্রনিক বলবো, অ্যাকিউট আর ক্রনিক যে বলবো এটা আমাকে বের করতে হবে ক্যালকুলেশন করে। পিএইচটা এক্সপেক্টেড রেঞ্জে যদি থাকে হিসাব করে দেখবো যে অ্যাকিউটে পড়ছে না ক্রনিকে পড়ছে, সেখান থেকে আমি ডিসাইড করবো এটা কি অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস। আমরা জানি যেহেতু এখানে রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা বাড়ে, কাজে কতটুকু বাড়ে সেটাই আমাকে হিসাব করতে হবে। এই স্লাইডটাতে আমি একটু টাইম দিচ্ছি, এটা যদি তোমরা লিখে নিতে পারো তাহলে খুব ভালো হয়। এখানে অ্যাকিউট কেসটা কিভাবে হবে, PCO2 বাড়ছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস, প্রতি 10 বাড়ার কারণে পিএইচ কমবে কত, 0.08 করে পিএইচ কমবে। আর বাইকার্বনেট কতটুকু বাড়বে, যেহেতু এখানে রেনাল রিটেনশন হয় বাইকার্বনেটের, প্রতি 10 বাড়ার কারণে বাইকার্বনেট রিটেনশন হবে 1, মানে বাইকার্বনেট 1 বাড়বে। এটা আমি পরে ক্যালকুলেশনটা দেখাচ্ছি, আগে একটু লিখে নিলে ভালো হয়। অ্যাকিউটের ক্ষেত্রে প্রতি 10 PCO2 বাড়ার কারণে পিএইচ কমবে 0.08, বাইকার্বনেট বাড়বে 1। আর ক্রনিকের ক্ষেত্রে হবে প্রতি 10 PCO2 বাড়ার কারণে পিএইচ কমবে 0.03 এবং বাইকার্বনেট বাড়বে 4। কাজে অ্যাকিউটের ক্ষেত্রে 10 বাড়লে এখানে 0.08 কমবে, এখানে 1 বাড়বে 10। ক্রনিকের ক্ষেত্রে পিএইচ কমবে 0.03, বাইকার্বনেট বাড়বে 4। নেক্সট আসি আপু একটু, হ্যাঁ হ্যাঁ বলো। ওইটা সবার ক্লিয়ার কিনা, মানে ওরা স্ক্রিনশট নিয়ে নিতে পারি আমরা সবাই যদি হ্যাঁ, আগে এতে স্ক্রিনশট নিতে পারি বা লিখে নিতে পারি, লিখে নিলে পরবর্তীতে যখন ক্যালকুলেশন গুলোতে আসবো তখন ক্যালকুলেশন গুলো ইজিলি বুঝতে পারবে আর কি। মানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকিউটে কম্পেনসেশনে বাইকার্বনেটটা হচ্ছে কম বাড়ে, কিন্তু ক্রনিকে বাইকার্বনেটটা বেশি ক্রনিক বাড়ে। একটু বেশি বাড়ে, কারণ হচ্ছে কি হ্যাঁ। বডি কি করছে, আস্তে আস্তে করে অ্যাসিডটাকে সে রেগুলেট করার জন্য এবং ক্রনিক্যালি সে কার্বন ডাইঅক্সাইড থেকে সে বাইকার্বনেট তৈরি করে করে রিটেনশন করছে। সে কারণে কি ক্রনিকের ক্ষেত্রে একসময় রিটেনশন হতে হতে বেস বেশি রিটেনশন হয়ে যাবে। বেশি রিটেনশন হয়ে গেলে কি হবে, বেস যদি বেশি থাকে অ্যাসিডোটিক এনভায়রনমেন্টটা আলটিমেটলি কম্পেনসেশন হয়ে পিএইচটা নরমাল হয়ে যাবে। রাইট, এবং পিএইচটাও আমরা দেখতে পাচ্ছি যে কম চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কম চেঞ্জ হবে, কারণ হচ্ছে ক্রনিক সে তো রিটেনশন করে করে সে বডি এনভায়রনমেন্টটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করছে।
কারণ ক্রনিক অ্যাসিডোসিস মানে কি, অনেক দিন ধরে বডিতে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হচ্ছে। অনেক দিন ধরে রিটেনশন হওয়ার মানে যেমন সিওপিডির ক্ষেত্রে কি হয়, সব সময় একটু কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, পেশেন্ট যেহেতু হাইপোভেন্টিলেট করে, তো কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, এই কার্বন ডাইঅক্সাইডটা বডির ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে, হাইড্রোলাইসিস রিঅ্যাকশন করে CO2 প্লাস H2O মানে পানি করে বাইকার্বনেট অ্যাসিড তৈরি করে, সেটা আবার ভেঙে হাইড্রোজেন আয়ন হয় এবং বাইকার্বনেট হয়। এই বাইকার্বনেটে কিডনি রিটেনশন করে 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 সে বডি এনভায়রনমেন্টটাকে অ্যালকালোটিক এনভায়রনমেন্টে করে নিয়ে আসে। সেই জন্য এখানে বাইকার্বনেটটা বেশি রিটেনশন হচ্ছে 4, আর পিএইচটা এখানে কম চেঞ্জ হচ্ছে। এবং এটা যেহেতু এত ডিটেলসটা একটু বুঝে নিলে হয় কি, আমার পরবর্তীতে পড়তে গেলে জিনিসটা মাথায় থাকে। আর আলটিমেটলি এটা মানে এবিজি কন্টিনিউয়াস দেখতে দেখতে এবং পরীক্ষার আগে স্টুডেন্টরা কি করে যে এই প্যারামিটারগুলো একটু মুখস্থ করে যায়, তবে বুঝে মুখস্থ করলে জিনিসটা মনে থাকবে, এটাই হচ্ছে কথা। আমি নেক্সট স্লাইডে কি যাব? ওকে, হ্যাঁ শিওর, জি জি। আচ্ছা, এখন আসি আমি ক্যালকুলেশনগুলো আসলে কিভাবে করব একটু রিক্যাপিচুলেট করি। যেমন আমি ক্যালকুলেশনে দেখালাম, একটা এক্সাম্পল বলি। অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 60 মিলিলিটার অফ মার্কারি, মানে অ্যাসিডোসিস বলেই দিয়েছে, সাথে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এখানে 60 মানে কি কত বাড়লো, আমি ধরি মানে আমার রেঞ্জ তো ছিল 35 থেকে 45, আমি যদি 40-কে বেসলাইন ধরি, বেসলাইন ধরলে এখানে কার্বন ডাইঅক্সাইডটা কতটা বাড়লো, 60 মাইনাস 40 মানে 20 বাড়লো। এখন 20 যেহেতু বাড়লো, 20 বাড়া মানে প্রতি 10-এর সাথে আমি হিসাবটা করেছিলাম, কাজে আমি পিএইচ কতটুকু চেঞ্জ হবে, যেখানে বলে দিচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, কাজে অ্যাকিউট কন্ডিশনে আমরা জানি যে প্রতি 10 কার্বন ডাইঅক্সাইড বাড়ার কারণে পিএইচ চেঞ্জ হয় 0.08, আমার এখানে কতটুকু চেঞ্জ হয়েছে 20, কাজে এই 0.08-কে আমি 2 দিয়ে গুণ করব, মানে প্রতি 10-এ যেহেতু 0.08 বাড়ে, তা আমার PCO2 চেঞ্জ আছে এখানে 20, এর জন্য 2 দিয়ে গুণ করব, 0.08 into 2 equal to 0.16, যেহেতু for each 10 changed pH decrease 0.08, কাজে এক্সপেক্টেড পিএইচটা কত হবে, এক্সপেক্টেড পিএইচটা হবে আমার নর্মাল রেঞ্জ, যেটা যদি বেসলাইন ধরি 7.40, এখান থেকে আমি মাইনাস করব, যেহেতু পিএইচ কমছে কাজে এটা মাইনাস হবে, মাইনাস কি করব 0.16, কাজে আমার এক্সপেক্টেড পিএইচটা কত হচ্ছে 7.24, দ্যাট মিনস এটা কি অ্যাসিডোসিস। কাজে আমি আবার এই জিনিসটি হিসাব করি, এখানে বলেই দিছে অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যাকিউট মানে প্রতি 10-এর জন্য পিএইচ কমবে 0.08, কাজে অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস এখানে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড চেঞ্জ আছে কত 60, তাহলে কতটুকু বাড়ছে 60, আমি যদি নর্মাল ধরি 40, তাহলে 60 মাইনাস 40 ইকুয়াল টু 20। আমরা জানি সেই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে জানি যে প্রতি 10-এর জন্য 0.08 কমে, কাজে এখানে যেহেতু আমার 20 বাড়ছে, কাজে 0.08 ইন্টু 2 ইকুয়াল টু 0.16, ঠিক আছে, কাজে এই 0.16 পিএইচ আমার কমবে, কাজে এক্সপেক্টেড পিএইচটা কত হবে এখানে 7.40 মাইনাস 0.16, এক্সপেক্টেড পিএইচ 7.24, দিস ইজ অ্যাসিডোসিস। কাজে আমার এখানে কিন্তু পিএইচ দেওয়া নাই, তারপর আমি কিন্তু পিএইচ বের করে ফেললাম শুধুমাত্র পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডটা দেখে, যেহেতু অ্যাকুইট বলে দিছে, কাজে অ্যাকুইট কন্ডিশন এখানে পিএইচ হচ্ছে 7.24। এটা কি সবার ক্লিয়ার কিনা, আমি আসলে বুঝতে পারছি না কিভাবে রেসপন্স করছে ওরা। স্টুডেন্টদের মধ্যে জুনিয়রদের মধ্যে কেউ কি একটু বলবে যে এই জায়গাটুকু এটা ক্লিয়ার কি কিনা? মানে কনফিউশনটা দূর হয়েছে কিনা, কিভাবে আমরা হিসাবটা করি যে এক্সপেক্টেড পিএইচটা কতটুকু হবে? ম্যাম আমরা কি হাইয়েস্ট নরমাল রেঞ্জটা নিব না 7.45 না নিয়ে আমরা 7.4 মিড পয়েন্টে থাকবো, কারণ বডি তো শুরু হয় একটা স্কেল দিয়ে, আমরা যদি পিএইচ এর স্কেলটা চিন্তা করি, আমার রেঞ্জ হচ্ছে 7.35 7.45, আমরা নিব হিসাব করার সুবিধার্থে একটা মিড পয়েন্টটাকে নিব, তাহলে আমাদের ক্যালকুলেশনগুলো করতে সুবিধা হবে। আমি তো রেঞ্জের মধ্যেই আছি 7.4 7.45 নিয়ার টু অ্যালকালোসিস, 7.35 নিয়ার টু অ্যাসিডোসিস, পিএইচ স্কেলটা যদি চিন্তা করি, সেজন্য আমরা মিড পয়েন্টে থাকলে আমাদের হিসাবগুলো খুব সহজে মিলবে। সেজন্য যদি আমি ক্যালকুলেশন করতে যাই, আমি নর্মাল ভ্যালুটা ধরবো 7.40, ঠিক ক্ষেত্রে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও তাই, আমরা যেখানে রেঞ্জটা বলি 35 to 45, তো আমি তো রেঞ্জ থেকে কোনো কিছু মাইনাস বা প্লাস করতে পারবো না, সেজন্য আমি 40টাকে আমার মানে বেসলাইন ধরে এখান থেকে আমি ক্যালকুলেশনটা করব, ঠিক আছে? আচ্ছা, এখানে পোস্ট গ্রাজুয়েট মানে এফসিপিএস পরীক্ষার্থী আর ফেজ এখানে আমাদের এখানে আজকে দুই একজন একটু কথা বললে আমরা ভাই আমি পোস্ট গ্রাজুয়েশনে আছি ভাইয়া।
বলতে হ্যাঁ, পারেন। কি নাম আপনার? আচ্ছা, বুঝতে অসুবিধা হলে একটু বললে আমি ভালো ডক্টর হয়। মুক্তার। হ্যাঁ, ডক্টর মুক্তার, আপনারাই ফোকাস আজকে। আসলে এখানে আন্ডার গ্রাজুয়েট অনেকে আছে, এটা তাদের জন্য হচ্ছে যে একটা মানে তাদের একটা আচ্ছা, এক্সপিরিয়েন্স, আসলে তাদের পরীক্ষায় তো খুব বেশি আসে না এটা, কিন্তু ফেজে এবং এফসিপিএস পরীক্ষায় কিন্তু এটা খুব আসে আসলে। হ্যাঁ, জি ভাইয়া। এই জিনিসগুলো ক্লিয়ার থাকলে আপনারা হচ্ছে ফোকাস অডিয়েন্স। সো আপনারা একটু মানে কমিউনিকেট করবেন ম্যামের সাথে যে আপনি বিষয়টা ধরতে পেরেছেন কিনা, বা তিনি প্রসিড করবেন কিনা, তার টেম্পোটা আপনি রেগুলেট করবেন আপনারা। ঠিক আছে যে ঠিক আছে। বুঝতে না পারলে জি আমি আবার ভাইয়া, জি রিপিট ভাইয়া। করব, কারণ এই ক্যালকুলেশন গুলো আমি একটু স্লো যাওয়ার চেষ্টা করছি। দরকার হলে আমি 2টা ক্লাসে শেষ করবো যদি একটা ক্লাস না পারি। তারপর আমি চাই যে জিনিসগুলো সবাই একটু ক্লিয়ার হোক। হ্যাঁ, কারণ হিসেবগুলো আমরা খুব গন্ডগোল করে ফেলি, আর এগুলো যদি বুঝে না পড়ি, এগুলো এবিজি কিন্তু আসলে মুখস্থ করা জিনিস না। আমরা জানি এফসিএস পার্ট 1 এর সময় আমরা ডেভিডসন একটা চার্ট ছিল, এদিক গেলে ওদিক যাবে, এদিক গেলে ওদিক যাবে, কিন্তু আসলে এটা কিন্তু কখনোই মনে থাকবে না, তাই না? এটা আমার নিজেরও কখনো মনে থাকতো না। কাজে একটু বুঝে পড়লে ওই দিকগুলো আমি নিজেই বের করতে পারবো। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস এর ক্ষেত্রে আমি এক্সপেক্টেড পিএইচটা কিভাবে বের করলাম? জি ম্যাডাম, ক্লিয়ার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। নেক্সট স্লাইডে গেলাম। হ্যাঁ, আচ্ছা, এটা আমার একটা হিসাব ছিল যে জাস্ট ক্যালকুলেশনটা আমি কিভাবে করব, মানে হিসাবটা কি, অঙ্কগুলো কিভাবে করতে হয়। একবার ম্যাডাম দুবার করলে এটা খুব ইজি হয়ে 0.08টা কি যাবে। ম্যাডাম কনস্ট্যান্ট সব সময় হ্যাঁ, কনস্ট্যান্ট? 0.08 কনস্ট্যান্ট। এই স্লাইডটা আমি দিলাম, এইটা একটু স্ক্রিনশট নিয়ে নেন অথবা মুখস্থ করে ফেলেন। এটা হচ্ছে এবিজি বই থেকে নেওয়া। এবিজি একটা বই আছে, এটা আমরা সিস্টেমে পড়ি, ডায়নাঅক্স এবিজি। বইটা আসলে বাংলাদেশে পাওয়া যায় না, আমাদের এক স্যার থেকে নিয়ে আসছিল। এই বই থেকে নেওয়া আচ্ছা রেফারেন্স, এবং এটা সব আচ্ছা জায়গায় ম্যাডাম, আছে। একটা কোশ্চেন আছে এখানে। জি বলেন। যে আমরা জানি একুট কন্ডিশনে 10-এ একবারে, 10 বাড়লে একবারে, কার্বন ডাই হ্যাঁ, অক্সাইড 10 বাড়ার জন্য একবারে বাইকার্বনেট। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে হ্যাঁ। যে পিএইচটা ফল করছে, এটা কি নেগেটিভ কম্পেনসেশনের পরে এই ফলটা, মানে ইট ইজ দি নেট ইফেক্ট, নাকি শুধুমাত্র না, কার্বন না, ডাই না, অক্সাইড বাড়ার জন্য যতটুকু কমার শুধুমাত্র এটা কথা? আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, তো এখনো কম্পেনসেশনে আচ্ছা কিন্তু যাইনি। স্টেপ বাই আচ্ছা স্টেপ জাস্ট হচ্ছে যে পিসিও2 10 বাড়লে যে পিএইচটা 0.08 কমে, এটা আমরা কিভাবে বের করব। শুধু এটা দেখালে তো মানে পরবর্তী স্টেপটা ক্লিয়ার হবে না। এই জন্যই হিসাবটা দেখানোর জন্য যে এখানে দেখি আমরা 10 বাড়লো, পিএইচ কমলো কত, 0.08। এটা কি অ্যাকুট কন্ডিশন, ঠিক আছে। এখন আসি, এখন আর কম্পেনসেশন যে কথাগুলো বললেন, কম্পেনসেশন হয় কখন, যেটা বডি অনেকক্ষণ ধরে কম্পেনসেশন করা ট্রাই করে, সেটা অ্যাকুটলিও করতে পারে, ক্রনিকলিও করতে পারে। এখন এখানে আমি স্টেপটা বোঝানোর জন্য বলছি যে 10 বাড়লে যে 0.08 কমে, তখন পিএইচটা আমরা কিভাবে বের করব। এই হিসাবটাতে আসি যে এখানে কি ছিল, পিসিও2 ছিল 60, তার মানে কি কত বাড়ছে পিসিও2, 62 মাইনাস 40 20, তার মানে প্রতি 10-এর জন্য যদি হচ্ছে 0.08 বাড়ে, তাহলে 20-এর জন্য আমি কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, মানে তাহলে 0.16। এখন এটা কি পিএইচ তো কমবে, অ্যাসিডোসিস যেহেতু এতটা, মানে পিএইচ তো কমলো, এখানে 10-এর জন্য 0.08 করে কমলো। কাজেই 10-এ যদি 0.08 কমে, 20-এ কত কমবে, 0.16 কমবে। কাজে এক্সপেক্টেড পিএইচটা কত হবে, আমি পিএইচ এর নরমাল রেঞ্জ ধরলাম কত, এখানে 7.40, এখান থেকে আমি মাইনাস করব কত, মাইনাস 0.16। কাজে আমার এক্সপেক্টেড পিএইচটা কত হবে, 7.24। কাজেই শুধুমাত্র যদি এভাবে কোশ্চেন থাকে, অ্যাকুট বলা আছে, কিন্তু অ্যাকুট না বলতে পারলে আপনি আমার হিসাবটা করতে পারবেন না। অ্যাকুট অথবা ক্রনিক বলে দিতে হবে, কারণ এই ক্যালকুলেশনটা যে আমি করব, এই ক্যালকুলেশনটা তো আমার হিসাব করতে হবে অ্যাকুট এবং ক্রনিকের উপর বেসিস করে। কাজে অ্যাকুট যদি বলা না থাকে, এই হিসাবটা আমি করতে পারবো না, এবং এটা অবশ্যই অ্যাকুট বলাই থাকবে। কাজে অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অফ 60 মিলিলিটার অফ মার্কারি, এখানে এক্সপেক্টেড পিএইচটা কত, এক্সপেক্টেড পিএইচ আমি যে এই ফর্মুলা দিয়ে বের করে ফেললাম। ঠিক আছে, নেক্সট স্লাইডে কি যাব? জি ম্যাডাম। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে আসি, এটা কি 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 আছে দেখি। এটা পিএইচ কত, 7.34, তার মানে কি কিছুটা অ্যাসিডোসিস। অ্যাসিডোটিক। আর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন মাত্রা কত, 129, মোটামুটি ভালোই আছে। পিসিও2 কিছুটা নরমালি আছে, 453.8, একটু বাড়ছে। বাইকার্বনেট কত, 26, 26 ঠিক নরমাল। আছে। এখন নরমাল, কিন্তু আসলে এখানে অ্যাবনর্মাল প্যারামিটার কোনটা কোনটা, কোন দুই প্যারামিটার অ্যাবনর্মাল এখানে, এটা কি নরমাল, নরমাল না তো, তাই না। এটা একটু অ্যাসিডোটিক, 7.34, হ্যাঁ, একটু মাইল্ড অ্যাসিডোসিস, তাই না। এবং এটাও কি কার্বন ডাই অক্সাইড নরমাল, বেশি আছে। বেশি আছে। খুব বেশি কি বাড়ছে, বেশি তো বাড়ে নাই, কারণ পিএইচটা তো মাইল্ড অ্যাসিডোসিস, কার্বন ডাই অক্সাইড মাত্র 3 বাড়ছে। বাড়লে কি চেঞ্জ তো হয়েছে, পিএইচটাকে তো সে চেঞ্জ করে ফেলছে। তার মানে এটা একটা প্রাইমারি ডিসঅর্ডার। কি ডিসঅর্ডার, অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, ঠিক আছে। এখন আসি এই যে এইটারই আনসারগুলো এখানে। 7.34 অ্যাসিডেমিয়া, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 129, মানে অ্যাডিকুয়েট অক্সিজেনেশন ঠিক আছে, পেশেন্টের হাইপোক্সিয়া নাই।
PCO2 কত 48 অ্যাসিডেমে একটু বেশি, বাইকার্বনেট 26 নরমাল, বেজ এক্সেস নরমাল, বেজ এক্সেস তো আমরা জানি -2 to +2 নরমাল, স্যাচুরেশন কত 99% নরমাল। কাজে ইন্টারপ্রিটেশন কি এখানে রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ নো কম্পেনসেশন। নো কম্পেনসেশন কেন বললাম এটা আমি পরে আসবো। কম্পেনসেশন হলে তো পিএইচটা নরমাল হয়ে যেত, যেহেতু পিএইচ এখনো নরমাল হয় নাই, কাজে এটা শুধুমাত্র রেসপিরেটরি অ্যাসিডোসিস সাথে অ্যাডিকুয়েট অক্সিজেনেশন। এই জিনিস এই লাইনটা পুরোটা লিখতে হবে কেন, আমরা জানি যে অস্পির স্টেমগুলোতে নাম্বার কিভাবে থাকে 0.25 করে নাম্বার থাকে। হ্যাঁ, কাজে পুরো জিনিসটা এখানে লিখে দিতে হবে যাতে অস্পিতে যদি ফুল মার্কস আমরা পেতে চাই। দেখা যাচ্ছে যে একজন বলবে আমি অস্পিতে কেন কম পেলাম, কেউ লিখে দিয়ে আসলো শুধুমাত্র রেসপিরেটরি অ্যাসিডোসিস, আর কেউ লিখে দিয়ে আসলো রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ নো কম্পেনসেশন অ্যাডিকুয়েট অক্সিজেনেশন। কাজে কার আনসারটা বেশি নাম্বার পাবে, অবশ্যই যে পুরোটা লিখবে, তাই না? কাজে এইভাবে করে পুরোটা লেখার চেষ্টা করবেন অস্পিতে, ঠিক আছে? এটা তো ক্লিয়ার, এটা খুব সিম্পল একটা এবিজি, একদম প্রথম মানে শুধু একদম বিগিনারদের জন্য, কিছুই না, শুধু দুইটা প্যারামিটার অ্যাবনরমাল, ঠিক আছে? আমি নেক্সট স্লাইডে গেলাম। আপা একটা মিনিট, আগেরটা হ্যাঁ, যেটা ওইখান থেকে কি ওরা অ্যাকুট বা ক্রনিক বলতে পারবে ওই ইকুয়েশন থেকে? এখানে আপনি যেটা দেখালেন একটু আগে রেসপিরেটরি অ্যাসিডোসিস যেটা, হ্যাঁ 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 এটাতে অ্যাকুট বা ক্রনিক কি বলতে পারবে? হ্যাঁ অ্যাকুট বা ক্রনিক বলতে পারবে। এখান থেকে ওরা হিসাব করে ফেলবে এক্সপেক্টেড পিএইচটা কত আছে। এক্সপেক্টেড পিএইচ যদি মানে নরমাল রেঞ্জে, এখানে অ্যাকুট বা ক্রনিক বলতে পারবো এই পিএইচটা বের করে। ম্যাডাম এটা আমরা যতটুকু মানে 24 ক্যালকুলেশন করছি এতদিন, যে বাইকার্বনেট 24 ধরলে এটা পার্শিয়াল কম্পেনসেশন, আর বাইকার্বনেট একটু বাড়ছে, হ্যাঁ তো এরকম কি না, একটু এখন আমরা পার্শিয়াল কম্পেনসেশন কি আছে? পার্শিয়াল কম্পেনসেশন কিছুটা থাকতে পারে, যেহেতু পিএইচ এখনো নরমাল হয় নাই। হ্যাঁ পিএইচ নরমাল হয় নাই, পার্শিয়াল কম্পেনসেশন বলতে পারি, কিন্তু আমার মনে হয় একটু স্লো গেলে, মানে আপনি হয়তো জিনিসটা ধরতে পারছেন, বাট অনেকে আছে যে বুঝবে না। প্রতিটা আমরা জানি রেসপিরেটরি অ্যাসিডোসিস বা মেটাবলিসিস যাই থাকুক না কেন, কিছুটা পার্শিয়াল কম্পেনসেশন হয়ে যায়, কিন্তু সেটা নর্মাল ক্যালকুলেশন দিয়ে মিলে গেলে আমরা পার্শিয়াল কম্পেনসেশন বলতে পারবো। তারপর যখন ফুল কম্পেনসেশন হয়ে যাবে তখন পিএইচটা নর্মাল হয়ে যাবে, সাথে দুইটা প্যারামিটার অ্যাবনরমাল হয়ে যাবে। তো আমরা স্টেপ বাই স্টেপ আসি, এটা এটা এখানে আমরা কমপ্লিকেশনে না যাই। এখানে সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার যদি থাকে তাহলে এখানে এটা শুধুমাত্র রেসপিরেটরি অ্যাসিডোসিস ধরলে আমাদের বোঝার সুবিধা হবে। আচ্ছা আপু এক মিনিট, যিনি বলেছিলেন যে পার্শিয়াল কম্পেনসেশন এখানে হ্যাঁ আসলে বাইকার্বনেট তো 28 ক্রস করেনি, আসলে 28 ক্রস না করলে হ্যাঁ, আমরা মানে আমি পার্শিয়াল এখন আসলে কম্পেনসেশন কেন কাট বলবো? অফ, আচ্ছা ভাইয়া এটা কাট অফ ভ্যালু কিন্তু আমরা 24ই ধরি। না না, 24 cut off থেকে value 28 ধরি না আমরা, 24 থেকে আমরা 28 ধরি ধরি। 22 22 থেকে, থেকে না 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 26, 22 থেকে এটা আমি 26। বলি, বইয়ে বিভিন্ন বই বিভিন্ন রকম আছে, 22 থেকে 26 ধরি, কিন্তু হিসাব করার সুবিধার জন্য আমরা এটাকে 24 ধরি। 24 ধরে মিডিয়ান ভ্যালু, হ্যাঁ কিন্তু এটা হ্যাঁ, আসলে অ্যাটলিস্ট 26 ক্রস না করলে তো এটা নিয়ে আমরা মাথা ঘামাই না। মানে মাথা কামাই না, মানে কি আমার মনে হয় আমরা একটু সিম্পল ওয়েতে একটা স্টেপ বাই স্টেপ আগাই, তাহলে বোঝার সুবিধা হবে। হ্যাঁ, কারণ এখানে আসলে বিভিন্ন মিক্সড ভ্যারাইটির লোকজন আছে, তো অনেকে আবার বেশি আমার চেয়েও হয়তো ওকে ভালো ওকে জানে, শিওর, জি প্রসিড অনেকে করুন। আছে হয়তো একটু কম জানে, হয়তো প্রথমবার করছে এবিজি ক্লাস। কাজে আমরা মনে স্টেপ বাই স্টেপ গেলে তারপর আমাদের সুবিধা হবে বোঝার জন্য। হ্যাঁ, কাজে এখানে প্রথমে আমি এটাকে সিম্পল যদি চিন্তা করি যে 7.34 PCO2 40 একটু একটু বাড়ছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস কম্পেনসেশন হয়নি, কেন বলছে কারণ পিএইচটা এখনো নরমাল হয়নি, এজন্য এখানে কম্পেনসেশন নাই। আর অ্যাডিকুয়েট অক্সিজেনেশন কেন বলছি, অক্সিজেনের পরিমাণটা এখানে নরমাল আছে। আচ্ছা তারপর আসি আমি কেস 2। কম্পেনসেশনের ক্ষেত্রে আমরা 7.4 ধরেই কি কাট অফ ভ্যালুটা সব আচ্ছা ক্ষেত্রে রাখবো? কম্পেনসেশন আমার মনে হয় আমরা ক্লাসটা শেষ করে এই কোশ্চেনগুলো আলোচনা করি, কারণ কম্পেনসেশন এখনো আসি নাই, মানে আমি প্রাইমারি ডিসঅর্ডার থেকে পরে যাই। আর কাট অফ ভ্যালু সবসময় আমরা যেটা বলি হিসাব করার সুবিধার জন্য 7.4 দিয়ে হিসাব করলে আপনার হিসাবটা সহজে মিলবে, কারণ একইবার একটা ধরা যাবে না। নর্মালি আমরা 7.35 থেকে 7.45 পিএইচ স্কেলের মিড পয়েন্টটাকে আমরা বেসলাইন ভ্যালু ধরে হিসাবগুলো করব, তাহলে সুবিধা হবে। বাইকার্বনের ক্ষেত্রে 24, পিসিও2 এর ক্ষেত্রে 40, আর পিএইচ এর ক্ষেত্রে 7.4, এটা ধরে আমি হিসাবগুলো করব। আর বাকি রেঞ্জটা হচ্ছে আমি যখন ডিসাইড করব অ্যাসিডোসিস না অ্যালকালোসিস, তখন আমার রেঞ্জটা দরকার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আমার মনে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা নেক্সট স্লাইডে এখানে কি আছে, পিএইচ 7.27, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 110, মোটামুটি ভালো। পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড 58, কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেশি আছে। হ্যাঁ, বাইকার্বনেট 26, বেজ এক্সেস +1, স্যাচুরেশন 99%। এখানে আমরা প্রবলেম দেখতে পাচ্ছি। প্রবলেম এখানে কি প্রবলেম, পিএইচ কি? রেসপিরেটরি অ্যাসিডোসিস। হ্যাঁ রেসপিরেটরি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, রেসপিরেটরি অ্যাসিডোসিস। তারপর আমি আনসারটা দেখি,
7.27 acidemia, adequate oxygenation, carbon dioxide 58, acidemia, bicarb normal, base excess normal, saturation normal. কাজে এখানে respiratory acidosis with no compensation, adequate oxygenation একই এবিজি। হ্যাঁ, জাস্ট বোঝার জন্য আমি দুইটা দিচ্ছি আর কি। আচ্ছা, আরেকটা আমি একটা হিসাব একটা অঙ্ক করেছিলাম যে এই এবিজিটার ক্ষেত্রে এই অঙ্কটা আমরা যখন ক্যালকুলেট করব যে কম্পেনসেশনের ব্যাপারগুলো আসে, কতটুকু বাড়লে কতটুকু কমবো সেটা কিভাবে হিসাব করব। যেমন এখানে আমার কি ছিল, পিএইচটা কত ছিল 7.27, পিএইচ অ্যাসিডেমিয়া মানে কার্বন ডাইঅক্সাইডও বেশি, পিএইচটা এখানে কম ছিল। এখন কম্পেনসেশন যেটা আদিল কোশ্চেন করেছিল, যেটা কি অ্যাকিউট ডিজিজ না ক্রনিক ডিসঅর্ডার। ঠিক আছে, আমরা একটা এবিজি দেখে অ্যাকিউট না ক্রনিক কিভাবে বুঝবো। এখন অ্যাকিউট না ক্রনিক বোঝার হিসাব হচ্ছে, যেমন আমার কাছে যখন একটা এবিজি দিল, সাপোজ এখানে আমি শুধু বলছি রেসপিরেটরি অ্যাসিডোসিস, এখন এটা কি অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস না ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস, এই আনসারটা এখন আমরা পেয়ে যাব। আমরা দেখি এখানে আমার পিএইচ কার্বন ডাইঅক্সাইডটা কত ছিল 58, ঠিক আছে, এটা কি অ্যাকিউট রিটেনশন হলো না ক্রনিক রিটেনশন হলো, এটা আমি দেখব। এখানে আমার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 58, তাহলে কার্বন ডাইঅক্সাইড কতটুকু বাড়লো, কার্বন ডাইঅক্সাইড বাড়লো এখানে কত 58 - 40, 18 বাড়লো, তাই না। এখন সো ইজ ইট অ্যান অ্যাকিউট অর ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন উই ক্যান ক্যালকুলেট বাই এক্সপেক্টেড পিএইচ চেঞ্জ। পিএইচ চেঞ্জটা দিয়ে আমি বের করব এটা কি অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস না ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস। আমি ক্যালকুলেশনটা আসলে এটা ঐকিক নিয়মে অঙ্ক করতে হয়, এটা বোঝা যাচ্ছে কিনা, এটা আমি আসলে কম্পিউটার টাইপ করতে পারি নাই, হাতে লিখছি, বোঝা যাচ্ছে কিনা সবাই নিজের ডিসপ্লে জুম করে নিলে হবে। একটু বুঝতে পারছেন কিনা এটা? হ্যাঁ, আমি ডিসপ্লে জুম করে বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমরা বলছি যে অ্যাকিউট না ক্রনিক কিভাবে বুঝবো। আমার এখানে কার্বন ডাইঅক্সাইড কতটুকু বাড়ছে মনে আছে, কার্বন ডাইঅক্সাইড এখানে আমার বাড়ছে 18, ঠিক আছে, 18টাকে আমি ধরে নিলাম। এখন আমি ক্যালকুলেশনে যাব। আমি যদি অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস চিন্তা করি, অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে আমার ফর্মুলাটা মনে আছে, প্রতি 10 বাড়ার কারণে পিএইচ কতটুকু চেঞ্জ হয়, কতটুকু কমে 0.08। তাহলে একের জন্য কতটুকু কমে 0.08 ডিভাইডেড বাই 10, 18 জন্য কতটুকু কমে 0.08 × 18 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 0.144, ঠিক আছে। কাজে 18 জন্য পিএইচ কমবে 0.144 এই ক্ষেত্রে। কাজেই আমি জানি যে ফর 18 PCO2 ইনক্রিজ পিএইচ উইল ডিক্রিজ 0.144 ফ্রম বেসলাইন ভ্যালু। কাজে বেসলাইন ভ্যালু থেকে এতটুকু পিএইচ কমবে। হিয়ার এক্সপেক্টেড পিএইচ ইকুয়াল টু 7.40 মাইনাস 0.144 ইকুয়াল টু 7.256 অথবা ইকুয়াল টু 7.26, যে দশমিকের পরে যে আমরা এক যোগ করে ফেলি আর কি, 256 কে আমি 7.26 বলছি, ঠিক আছে। কিভাবে আমি অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস বের করলাম, এক্সপেক্টেড পিএইচটা কত হবে, এখন আমি এখানে পেলাম কত 7.26। এখন আমি আমার এবিজিতে যাই, এবিজির পিএইচ কত ছিল 7.27, ঠিক আছে। কাজে আমার অ্যান্সার কি, এটা কি হলো অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, ঠিক আছে। আর যদি ক্রনিক হতো তাহলে কি হতো, নিচে আসি আমি। ইন কেস অফ ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস আমার হচ্ছে এখানে 10 PCO2 এর জন্য পিএইচ কত কমবে 0.03, আর আমার PCO2 কত বাড়া ছিল 18 বাড়া ছিল। 10 এর জন্য 0.03, 1 হলে 0.3 ডিভাইডেড বাই 10, জাস্ট ঐকিক নিয়ম। 18 তে কত 0.0054, কাজে 18 PCO2 যদি বাড়ে তাহলে এক্সপেক্টেড পিএইচ কত হচ্ছে, এই 0.054টা মাইনাস করতে হবে, 7.4 minus 0.05, that is 7.346 equal to 7.35, মানে 7.35। এটা কি পিএইচ, এই পিএইচটা কি নরমাল পিএইচ, নিয়ার মানে 7.35 থেকে 7.4 নিয়ার নরমাল। নরমালই তো, আমার নরমাল রেঞ্জটা কত 7.35 থেকে 7.45, সে কিন্তু নরমালের ঘরে চলে গেছে, তাই না। কাজে ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস যদি হতো তাহলে আমার পিএইচটা কত হতো 7.35, বাট আমার এখানে পিএইচটা কি আছে 7.27। কাজে এইভাবে যদি এবিজি থাকে, এটা অ্যাকিউট না ক্রনিক আমি কিভাবে ক্যালকুলেট করব, আমি এই অঙ্কটা দিয়ে ক্যালকুলেট করব যে অ্যাকিউট হলে পিএইচ কত হতো, ক্রনিক হলে পিএইচ কত হতো। আমার পিএইচটা কার সাথে মিললো, অ্যাকিউটের সাথে মিললো। কাজে আমার ডিজিজটা কি এখানে অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস। আদিল ক্লিয়ার এখন? আদিল কি আছে? হ্যাঁ আপু ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা এই অঙ্কটা আসলে আমি হাতে লিখছি, টাইপ করতে পারি না, কেউ টাইপ করতে পারলে আমাকে দিও। স্টুডেন্টরা ক্লিয়ার কিনা সেটা হচ্ছে বিষয়। আমি জুনিয়র দুই একজন স্টুডেন্টের সাথে একটু যোগাযোগ করি। আচ্ছা এটা বুঝলো কিনা রিশাদ রহমান, আপনার কাছে ক্লিয়ার বিষয়টা? জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, একেবারে জুনিয়র আমি দুই একজন দেখতে পাচ্ছি। একেবারে ফিফথ ইয়ারের স্টুডেন্ট তো এটা খুব একটা লাগবে না, লাগবে কি? কেউ পড়তে চাইলে পড়ুক। হ্যাঁ আমি হ্যাঁ তো পার্থ, ফিজিক্যাল মেশিনই চিনতাম না।
ওকে, ঠিক আছে, ফাইন। আচ্ছা, নেক্সট আসি আমার রেসপিরেটরি অ্যাসিডোসিস সবকিছু ক্লিয়ার হলো। রেসপিরেটরি অ্যাসিডোসিস আমরা জানি PCO2 বাড়বে, মূল কথা এটা পিএইচ চেঞ্জ হবে। এখন আমি একটু থিওরিতে যাই। থিওরি হচ্ছে কারণটা কি, অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস, এটা আমাদেরকে জাস্ট মুখস্থ করতে হবে আর কিছুই না। অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, অ্যাকিউট সিওপিডি, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন যদি হঠাৎ কোনো কারণে অবস্ট্রাকশন হয়, যেমন স্ট্র্যাঙ্গুলেশন হলো বা কোনো কিছু ফরেন বডি অবস্ট্রাকশন হলো, তারপর অ্যাকিউট নিউরোপ্যাথি প্যারালাইসিস, নার্কোটিক ড্রাগস, প্রাইমারি অ্যালভুলার হাইপারভেন্টিলেশন, ফ্লেল চেস্ট ইনজুরি, মানে আফটার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে যদি ফ্লেল ইনজুরি থাকে, কাজে এগুলো আমার অ্যাকিউটের কারণ, এটা জাস্ট মুখস্থ করতে হবে। তারপর আসি ক্রনিকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সিওপিডি, স্লিপ অ্যাপনিয়া, কাইকোস্কোলিওসিস, মায়াস্থেনিয়ার মাসকুলার ডিস্ট্রফি, অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস। ঠিক আছে, এটা আমার এই স্লাইডটা আমি মুখস্থ করবো শুধু। অ্যাকুট কখন, ক্রনিক কখন। একটু ছবির মাধ্যমে বলা হয়েছে যে কজেস অফ হাইপোভেন্টিলেশন অ্যান্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস। এয়ারওয়ে অবস্ট্রাকশন যদি আপার এয়ারওয়ে কোনো অবস্ট্রাকশন থাকে, সেন্ট্রাল কজে কি ছিল, ব্রেন ইনজুরি, স্ট্রোক, ট্রমা, ড্রাগস, অ্যানেস্থেশিয়া, অ্যাসিডোসিস, স্লিপ অ্যাপনিয়া, মানে মোট কথা হাইপোভেন্টিলেশন যেসব কারণে হয়। পেরিফেরাল নিউরোলজিক্যাল কজ কি, নার্ভ ইনজুরি যদি হয়, নিউরোপ্যাথি যদি থাকে যেমন জিবিএস, পলিওমাইলাইটিস, মোটর নিউরন ডিজিজ, ড্রাগস, ইপিডুরাল লোকাল অ্যানেস্থেটিস। জিবিএস এর ক্ষেত্রে কি হয়, হঠাৎ করে দেখা যাবে পেশেন্ট কম শ্বাস নিচ্ছে ডিউ টু মাসেল উইকনেস। কম শ্বাস নিলে কি হবে, রেসপিরেটরি মাসেল কম মুভ করবে, আলটিমেটলি কি হবে, হাইপোভেন্টিলেশন হবে, এবং হাইপোভেন্টিলেশন হয়ে CO2 রিটেনশন হবে। ঠিক আছে, তারপর চেস্ট ওয়াল যদি প্রবলেম থাকে যেমন স্কোলিওসিস, প্লাল চেস্ট, মাসকুলার উইকনেস, মাইস্থেনিয়া গ্রেভিস, ইলেকট্রলাইট ডিস্টারবেন্স, ইলেকট্রলাইটের মধ্যে ইউজুয়ালি ফসফেট ডেফিসিয়েন্সি এবং পটাশিয়াম যদি কম থাকে, হাইপোক্যালিমিয়া যদি থাকে, তখন রেসপিরেটরি চেস্ট মুভমেন্টটা কম হয়। আর লাং ডিজিজের মধ্যে কি আছে, রেসপিরেটরি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, সিওপিডি, অ্যাজমা, নিউমোথোরাক্স। তারপর সাইন সিমটম কি হবে, একটা পেশেন্ট যদি অ্যাকিউট অ্যাসিডোসিস থাকে মানে হাইপোভেন্টিলেট করে, ইনিশিয়ালি অ্যাকিউট কন্ডিশনে অ্যাংজাইটি, ডিজনিয়া, কনফিউশন, সাইকোসিস হতে পারে, হ্যালুসিনেশন হতে পারে, কমা হতে পারে, হেডেক কমপ্লেন করতে পারে। হ্যাঁ, আর ক্রনিকের ক্ষেত্রে কি হবে, ক্রনিকের ক্ষেত্রে ইউজুয়ালি ডিস্টারবেন্স, পেশেন্ট সবসময় ইরিটেট থাকবে, যেমন সিওপিডি পেশেন্টগুলো, লস অফ মেমোরি, ডে টাইম somnolence, বিশেষ করে ওএস এর পেশেন্টরা, পার্সোনালিটি চেঞ্জ, ইম্পেয়ারমেন্ট অফ কোঅর্ডিনেশন, মোটর ডিস্টারবেন্স হতে পারে যেমন ট্রেমর, মায়োক্লনিক জার্কস, অ্যাস্টেরিক্সিস, এবং আরেকটি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আছে যেটা অনেক সময় হসপিটালে থাকে, সেটা হচ্ছে প্যাপিলিডিমা থাকতে পারে। হ্যাঁ, ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে প্যাপিলিডিমাটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। অ্যাসেসমেন্ট কিভাবে করব, আমরা জানি যে CO2 রিটেনশন করলে পেশেন্ট প্রথমেই কি হবে, CO2 রিটেনশন করলে পেশেন্ট ইউজুয়ালি ড্রাউজি হয়ে যায়। সেই জন্য আমাকে প্রথমে কি করতে হবে, পেশেন্টের কনশাস লেভেলটা দেখতে হবে। কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের সাইন আছে কিছু, যেমন ওয়ার্ম পেরিফেরি, যেহেতু ভেসোডাইলেটেশন হয়, এই ওয়ার্ম পেরিফেরি থাকবে, ফুল বাউন্ডিং পালস থাকবে, ফ্ল্যাপিং ট্রেমর থাকবে। আর এয়ারওয়ে অবস্ট্রাকশনের সাইন কি কি পেতে পারি আমরা, হুইজ থাকতে পারে যেমন অ্যাজমাতে থাকে, সিওপিডিতে থাকে, প্রোলং এক্সপোজিশনে হাইপার ইনফ্লেশন, ইন্টারকোস্টাল ইনড্রয়িং, পার্ট স্লিপ, সিওপিডি পেশেন্টগুলো যেমন শ্বাস নেয়, এটা পার্ট স্লিপ ব্রিদিং থাকতে পারে, আছে কিনা, কর পালমোনারি আছে কিনা, এই সাইনগুলো আমরা অ্যাসেস করব ক্লিনিক্যাল জাজমেন্টের জন্য পেশেন্ট অ্যাসিডোসিস হচ্ছে কিনা। ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট হচ্ছে আমার মেইন ম্যানেজমেন্ট হচ্ছে আন্ডারলাইং কজ কারেকশন করা। আর যদি হাইপোক্সিয়া থাকে আমি অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন দিব। তবে CO2 যদি বেশি রিটেনশন করে যায় এবং পেশেন্ট যদি ড্রাউজি হয়ে যায়, তখন ভেন্টিলেশনটা বাড়াতে হবে। তার মানে কি, পেশেন্টের শরীর থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেটা বিভিন্ন মেথডে আমরা ভেন্টিলেশনটা করি, সেটা যদি সুযোগ হয় কোনো একদিন বলবো। আর এটা জেনে রাখি যে পেশেন্টের ভেন্টিলেশন বাড়াতে হবে। হ্যাঁ, সেটা আইদার বিভিন্ন ওয়ে আছে, মেকানিক্যাল ভেন্টিলেশন পর্যন্ত লাগতে পারে। মোট কথা পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড যদি বেশি জমে যায় বডিতে, সেটা বের করার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তারপর আমার মোটামুটি রেসপিরেটরি অ্যাসিডোসিস আমার মনে হয় সবারই ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, রেসপিরেটরি অ্যাসিডোসিসের মেইন প্রবলেম ছিল কোথায়, পিএইচ আর PCO2-তে। এখন আমি একটু সামারি করছি, পিএইচ এবং PCO2-তে মেইন প্রবলেমটা ছিল। আরেকটা কোশ্চেন ছিল যে অ্যাকুট হবে না ক্রনিক হবে, সেটা আমরা একটা ক্যালকুলেশন দিয়ে বের করে নিলাম। আমার পিএইচটা যার সাথে মিলবে সেই ভাগে পড়বে, অ্যাকুটে পড়বে না ক্রনিকে পড়বে। মোট কথা আমাকে প্রথম যে স্লাইডটা ছিল এইটাই আমাকে মুখস্থ করতে হবে, এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে রেসপিরেটরি অ্যাসিডোসিসের জিনিসগুলো বোঝার জন্য। কাজে এটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখি বা মুখস্থ করে ফেলি। ঠিক আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস শেষ। নেক্সট আসি আমার আসলে বেসিক প্রাইমারি ডিসঅর্ডার তো চারটায়, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। রেসপিরেটরি আচ্ছা আপু, অ্যাসিডোসিস, একটু আমি আপনাকে একটু করি, হ্যাঁ হ্যাঁ ইন্টারভেনশন হ্যাঁ করি। সেটা হচ্ছে যে আপনি বললেন যে রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং অনেকগুলো কজ দেখাইছেন, তাই না? হ্যাঁ। তো এখানে আপনি একটু বলবেন যে
এই কজগুলো টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর এবং টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, এটা কি দুইটার মধ্যে পড়ে নাকি পার্টিকুলারলি মোর ফোকাসিং অন টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, মানে এটা রেসপিরেটরি মোর অ্যাসিডোসিস? ফোকাসিং হচ্ছে যে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর দিকে পড়ে, কারণ আমরা জানি যে টাইপ 1 মানে হচ্ছে তোমার হাইপোক্সিয়া। হ্যাঁ, দেখো যে আমরা Right. যে এবিজি গুলো দেখালাম, এবিজি গুলোতে কিন্তু মোরালেস অক্সিজেনটা তোমার নরমাল ছিল বেশিরভাগ ক্ষেত্রে। আর টাইপ 2 তে আমরা কি জানি যে কার্বন ডাই অক্সাইডটা বেশি বেড়ে যেতে পারে, সাথে হাইপোক্সিয়া থাকতে পারে, নাও থাকতে পারে। এখন হাইপোক্সিয়া আর টাইপ যদি 1 এ তো আমাদের টাইপ 1 তো মেইন অক্সিজেন হচ্ছে লেভেল কম থাকবে, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন নরমাল লেভেল কম থাকবে। থাকবে, কার্বন ডাই অক্সাইড নরমাল থাকবে। তবে সো টাইপ 1 এ টাইপ হচ্ছে 1 যে এ রেসপিরেটরি অ্যাসিডোসিস আনলাইকলি। না না, টাইপ 1 এ আনলাইকলি না। টাইপ 1 এ হতে পারে অনেকক্ষণ যদি একটা পেশেন্ট টাইপ 1 থাকে, যেমন মনে করো একটা পেশেন্ট এলভিএফ নিয়ে আসছে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর নিয়ে আসছে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর নিয়ে আসছে, অথবা পেশেন্ট ডিকে নিয়ে আসছে। দুইটাতে কি হবে, পেশেন্ট ইনিশিয়ালি টাইপ 1 ফেলিওর আছে, পেশেন্ট খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে, খুব মানে সে এয়ার হাঙ্গার হচ্ছে তার, সে খুব ঘন ঘন শ্বাস নিচ্ছে। তো একটা সময় গিয়ে সে ঘন ঘন শ্বাস নিতে নিতে এক সময় গিয়ে সে কিন্তু আর নিতে পারবে না, টায়ার্ড হয়ে যাবে। যখন সে টায়ার্ড হয়ে যাবে, তার ফ্যাটিগেবিলিটি ডেভেলপ করবে, মাসেল উইক হয়ে যাবে। এই টায়ার্ডনেসের পরে সে কি হবে, আলটিমেটলি টাইপ 1 রেসপিরেটরি থেকে পেশেন্ট টাইপ 2 তে চলে যাবে, কারণ তখন সে টায়ার্ডনেসের কারণে সে কার্বন ডাই অক্সাইড রিটেনশন করতে থাকবে। কাজে ইনিশিয়ালি একটা এলভিএফ এর পেশেন্ট শুরুতে থাকে টাইপ 1, তারপর সে অনেকক্ষণ ধরে এয়ার হাঙ্গার হতে হতে আলটিমেটলি সে কিছুক্ষণ পর ফর দ্য টাইমিং কিছুক্ষণ পরে গিয়ে সে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করে। কাজে সবসময় যে টাইপ 1 এই ফিক্স থাকবে ব্যাপারটা কিন্তু তা না। তুমি যদি ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে দাও, টাইপ 1 কে প্রিভেন্ট করে ফেলো, হাইপোক্সিয়াটা কারেকশন করে ফেলো, তাহলে হয়তো সে আর টাইপ 2 তে যাবে না। বাট না আপু ইনিশিয়ালি ঠিক টাইপ আছে, 1 কিন্তু আছে। আপনি আমাকে কিছু স্ট্রেইট কিছু কোশ্চেনের অ্যানসার দেন। সেটা হচ্ছে যে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর মিন্স অক্সিজেন কম, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন কম, নরমাল, কার্বন ডাই নরমাল, নরমাল হ্যাঁ অর লো অর নরমাল, ঠিক আছে? So, নরমাল, এখানে নরমাল তো ধরো। নরমাল, হ্যাঁ এখানে তো অ্যাসিডোসিস ডেভেলপ করলে রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করার কথা না, না না, এখানে সেটা একটা পরে রেসপিরেটরি মানে ফ্যাটিক হয়ে অ্যালকালোসিস সেটা হবে। পরে। এখানে রেসপিরেটরি অ্যালকালোসিস হবে, এই যে আসতেছি, কারণ সে অনেক শ্বাস নিচ্ছে, বেশি বেশি শ্বাস নিচ্ছে, টাইপ 1 হাইপোক্সিয়া, অনেক অনেক শ্বাস নিচ্ছে। সে শ্বাস নিলে কি হবে, সে কার্বন ডাই অক্সাইড বের করে দিবে, আলটিমেটলি সে গিয়ে রেসপিরেটরি অ্যালকালোসিস হবে। কাজে টাইপ 1 এর সাথে থাকে রেসপিরেটরি অ্যালকালোসিস। এটা আমি যে আসতেছি নেক্সট স্লাইডে। ওকে ফাইন, এটা আমি আপনার কাছে শুনতে চাচ্ছিলাম যে টাইপ 1 respiratory failure is often accompanied by respiratory alkalosis অ্যালকালোসিস, and হ্যাঁ। type 2 respiratory failure is often accompanied by টাইপ 2 হচ্ছে respiratory তোমার রেসপিরেটরি acidosis. অ্যাসিডোসিস, হ্যাঁ। ওকে, আমি স্ট্রেট জিনিসটাই, হ্যাঁ ওকে ফাইন। আচ্ছা, তারপর আসো রেসপিরেটরি এই কথাটা কি অ্যালকালোসিস। ক্লিয়ার সবার? আদিল, মানে স্টুডেন্টরা কি বলে এটা, যে আমরা তো, আমি তো একজন স্টুডেন্টের সাথে একটু কমিউনিকেট করি, বারিস্টা। হ্যালো সাব্বির, শোনা যাচ্ছে? প্রত্যয়, প্রত্যয় দে, ও দেখতে পাচ্ছি ওরা আছে কিনা হ্যাঁ লাইনে হ্যাঁ আসলে। হ্যাঁ, আছি প্রত্যয়, আছি আছি প্রত্যয় আছি। এই বিষয়টা তোমার ক্লিয়ার যে রেসপিরেটরি ফেলিউর আমরা যেটাকে টাইপ 1 বা টাইপ 2 বলি, কোন ফেলিউরটার সাথে কোন মানে অ্যাসিড বেস ডিসঅর্ডারটা থাকে, এটা কি ক্লিয়ার তোমার? একটু কি আমাদের সাথে শেয়ার হ্যাঁ করবা? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। যেহেতু টাইপ 1 এ মেইনলি প্রবলেমটা হচ্ছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড নর্মাল থাকে। সো কার্বন ডাই অক্সাইড যেহেতু নর্মাল, সো পিএইচ তো মানে চেঞ্জটা ওভাবে হচ্ছে না। সো রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে শুধুমাত্র টাইপ 2 তে। আর টাইপ 1 এ যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে রেসপিরেটরি অ্যালকালোসিস হতে পারে। আচ্ছা রোজিনা আপু, আপনাকে আরেকটু ডিস্টার্ব করি আমি। হ্যাঁ বলো। হ্যালো, আচ্ছা ধরেন টাইপ 1 বলো, এ বলো। টাইপ 1 এ অক্সিজেনটা কম থাকতেছে, তাই না? হ্যাঁ So there is মানে anaerobic metabolism in some parts of the body. Should it be? হ্যাঁ। And then metabolic acidosis কি ডেভেলপ করতে পারে? যেমন আমরা হার্ট ফেলিউরে যেটা পাই, আসলে হার্ট ফেলিউরে কিন্তু আমরা মেটাবলিক অ্যাসিডোসিস পাই, কারণ হচ্ছে সেখানে হাইপোক্সিয়া থাকে, তখন তো হাইপোক্সিয়া হাইপোক্সিয়ার থেকে কারণে ল্যাকটিক অ্যানারোবিক অ্যাসিডোসিস মেটাবলিজম হতে পারে। হয় হ্যাঁ, এবং হতে পারে। ল্যাকটেট অ্যাকুমুলেট করে, এবং আমরা কিন্তু এটা আমাদের কমন সিনারিও যে আমরা হার্ট ফেলিউরের পেশেন্টের যখন এবিজি করি, আমরা মোস্ট অফ দ্যাম উই অলওয়েজ সি যে মেটাবলিক অ্যাসিডোসিস। সো সেটা কি হতে পারে যে টাইপ 1 রেসপিরেটরি ফেলিউর ক্যান সেই সময় অ্যানারোবিক মেটাবলিক? মেটাবলিসিস হয়ে অ্যানারোবিক যখন চলে যাবে, তখন তোমার ল্যাকটিক অ্যাসিডোসিস তৈরি হবে। ল্যাকটিক অ্যাসিড তো তোমার হচ্ছে মেটাবলিক কম্পোনেন্ট, হ্যাঁ তখন রাইট, তোমার সাথে মেটাবলিক অ্যাসিডোসিস থাকতে মেটাবলিক পারে। অ্যাসিডোসিস কারণ আমরা যখন কিন্তু হার্ট ফেলিউরের আলটিমেটলি পেশেন্টের, হাইপোক্সিয়া, হ্যাঁ ওটা হ্যাঁ পাবা তো, হার্ট ফেলিউরে তুমি পাবা ল্যাকটিক অ্যাসিডোসিস হয় না। বিশেষ হ্যাঁ করে হ্যাঁ ধরো তোমার সেপসিসে হয়। সেপসিসে কি হয়, সেপসিসে অনেকক্ষণ ধরে ব্লাড প্রেশার কম থাকে, টিস্যুতে হ্যাঁ অক্সিজেন সাপ্লাই কম থাকে। অক্সিজেন সাপ্লাই যখন কম থাকে, তখন বডি তার নিজস্ব মেকানিজম প্রসেসে সে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে থাকবে, ল্যাকটিক অ্যাসিড অল্টারনেটিভ মেটাবলিজম পাথওয়েতে চলে যাবে। তখন যদি ল্যাকটিক অ্যাসিড বেশি তৈরি হয়, তো মেটাবলিক কম্পোনেন্ট, সেক্ষেত্রে মেটাবলিক অ্যাসিডোসিস পাবা, এটাই নরমাল। ওকে রাইট, হ্যাঁ আমরা বুঝতে পারলাম আর কি। হ্যাঁ আদিল, আচ্ছা। জিনিসটা তো এরকমই যে যখন ইনিশিয়াল অবস্থা থাকবে তখন একটা সিম্পল
প্রাইমারি অ্যাসিড বেস ডিসঅর্ডার থাকবে, তারপর বডি হ্যাঁ। সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করবে। যখন হ্যাঁ। জিনিসটা আমাদের যে প্যাথোলজিক্যাল কন্ডিশন আনলার্নিং, যে অ্যাজমা হোক সিওপিডি হোক, যখন এটা আরো সামনের দিকে আগাবে, আমরা ট্রিটমেন্ট করতে পারি নাই, তখন সেটা আরো জটিল আকার ধারণ করবে এবং তখনই মিক্সড কমপ্লিকেশন হবে, জটিল আকার ধারণ ডিসঅর্ডার গুলো করবে, হয়ে যাবে, যেটা তুমি মিক্স বলতে ডিসঅর্ডার চাচ্ছো। হ্যাঁ হ্যাঁ রাইট। হ্যাঁ হ্যাঁ, যেমন না ক্রনিক ঠিক কোনো মিক্স প্রবলেম না থাকলে আদিল, একটার পর আমি এক- এটা হ্যাঁ, যদি আপু রেসপিরেটরি অ্যালকালোসিসের সাথে যদি মেটাবলিক অ্যাসিডোসিস থাকে, তাহলে এটাকে আমরা মিক্স বলবো না? হ্যাঁ রাইট, ওকে ওকে আপু, হ্যাঁ, আপনি হচ্ছে যে এই mixed- ক্লাসের mixed- শেষে হ্যাঁ আমি এক্সপেক্ট করবো আপনার কাছ থেকে, আমি কয়েকটা কন্ডিশন বলি, আপনার যদি রেডি করা থাকে। অ্যাজমায় কি অ্যাসিড বেস নিয়ে আসতে পারে, সিওপিডি তে কি নিয়ে হ্যাঁ আসতে হ্যাঁ পারে, হ্যাঁ, হার্ট এগুলো ফেলিউরে কি এটা আসতে এটা পারে, আমি ক্লাস শেষে বলতে পারবো, অসুবিধা নেই। হ্যাঁ ডায়রিয়াতে কি আসে, বমি হ্যাঁ হইলে হ্যাঁ কি আসে, হ্যাঁ, এগুলো তোমার রেনাল স্টেপ বাই ফেলিউরে স্টেপ কি আসবে, আসে, ডিকে তে কি আসে, ঠিক সবই আছে? আসবে, আপনি সবই আসবে। এগুলো তুমি সবগুলো দেখো, আমাদেরকে কিন্তু প্রথমে প্রতিটা ধরো ডিজিজের এগুলো বলে তোমার দিয়ে। হ্যাঁ কিন্তু অলরেডি দুইটা ক্লিয়ার হয়ে গেল, অ্যাজমা আর সিওপিডি তে কি হয়, হ্যাঁ দুইটা ক্লিয়ার হয়ে গেল না, যে অ্যাজমা আর সিওপিডি তে হ্যাঁ অ্যাকুট হ্যাঁ রাইট, অ্যাকুট কন্ডিশন যখন আসবে, অ্যাকুট হলে কি হবে, অ্যাকুট কন্ডিশনে রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে, কারণ হাইপোক্সিয়া হচ্ছে। ক্রনিক সিওপিডি তে কি হয়ে যাচ্ছে, সে CO2 রিটেইন করে রেসপিরেটরি অ্যাসিডোসিসে চলে যাচ্ছে। কাজে তোমার দুইটা কন্ডিশন কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেল। ওকে তারপর ওকে আসে হ্যাঁ তোমার হার্ট ফেলিওর, এটাও কিন্তু তোমার ক্লিয়ার হয়ে গেল। হার্ট ফেলিওর ইনিশিয়ালি কি হয়, পেশেন্টের টাইপ 1 থাকে, তারপর সে পেশেন্ট টাইপ 1 দিয়ে শুরুতে থাকবে রেসপিরেটরি অ্যালকালোসিস সাথে, টাইপ 1 এর সাথে। তারপর যখন পেশেন্ট শ্বাস নিতে 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 একটা সময় গিয়ে টায়ার্ড হয়ে যাবে, সে তখন CO2 রিটেন করা শুরু করবে, তখন সেটা মানে কনভার্ট হয়ে যাবে। তুমি যদি ওই অবস্থায় পেশেন্টকে পাও, তখন দেখবা যে তুমি ডায়াগনোসিস তুমি জানো, এক্সরেতে দেখছো এলভিএফ আছে, NT-proBNP বেশি, ক্লিনিক্যাল ফিচার কার্ডিয়াক কজ, বাট তুমি ওকে ওকে অ্যাসিডোসিস আপু, পাচ্ছ ঠিক আছে, হ্যাঁ রেসপিরেটরি। ওকে বুঝতে বুঝতে পারছো? তাহলে পারছি, তোমার হ্যাঁ হার্ট ফেলিওর হয়ে গেল, অ্যাজমা হয়ে গেলো, সিওপিডি হয়ে গেল, নেক্সট গুলো আমরা একটা পর একটা চলে আসবে। ওকে ওকে হ্যাঁ ঠিক আছে, এখন আসি সেকেন্ড অ্যাসিড বেস ডিসঅর্ডার কি, আমাদের রেসপিরেটরি অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যালকালোসিস মানে আমরা জানি এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কম, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম, যে ডেফিনিশনটা কি, হাইপোক্যাপনিয়া। তার মানে কি, পার্শিয়াল প্রেশার কার্বন ডাই অক্সাইডের যে নরমাল রেঞ্জ ছিল 35 to 45, লেস দেন 35 আমরা পাবো। তারপর আসি কজ, হাইপারভেন্টিলেশন, মানে এখানে পেশেন্ট বেশি বেশি শ্বাস নেবে, এবং এটা কম্পেনসেশন কিভাবে হয়, রেনাল ডিক্রিজ ইন বেস, যেহেতু অ্যালকালোসিস এখানে কিডনির মাধ্যমে বেসটা বের হয়ে যাবে বডিকে নিউট্রালাইজ করার জন্য। কাজেই ডেফিনেশন হচ্ছে হাইপোক্যাপনিয়া, কজ হাইপারভেন্টিলেশন, কম্পেনসেশন রেনাল কম্পেনসেশন, রেনাল ডিক্রিজ ইন বেস। এখানে আমার দুটো ভাগ আছে, অ্যাকুট এবং ক্রনিক। আচ্ছা, প্রথমে আসি পিএইচটা কি হবে, অ্যালকালোসিস যেহেতু পিএইচ বাড়বে, কার্বন ডাই অক্সাইড কমবে, ভেন্টিলেশন কমবে, মানে পেশেন্ট কম শ্বাস নেবে, ইনক্রিজ ভেন্টিলেশন মানে পেশেন্ট বেশি শ্বাস নেবে, বেশি শ্বাস নেওয়ার কারণে CO2 ওয়াশ আউট হয়ে যাবে, CO2 ওয়াশ আউট হয়ে গিয়ে পিএইচটাকে অ্যালকালোসিস করে ফেলবে। এখন আগেরটার মধ্যে এখানে একটা আমার বক্স আছে, এই বক্সটাও একটু মুখস্থ করতে হবে বা স্ক্রিনশট নিতে পারেন। সেটা হচ্ছে আমি একইভাবে হিসাব করব, এখানে যেহেতু PCO2 কি হয়, PCO2 কমে যাবে, কাজে প্রতি 10 PCO2 কমার জন্য এখানে পিএইচ যেহেতু অ্যালকালোসিস, পিএইচটা বাড়বে, কতটুকু বাড়বে, 0.08। আর বাইকার্বনেট এখানে কমবে, কতটুকু কমবে, যেহেতু রেনাল কম্পেনসেশন হবে, কিডনি বাইকার্বনেট বের করে দিতে চাইবে, যেহেতু এটা অ্যালকালোসিস, কাজে কতটুকু কমবে, প্রতি 10 বাড়ার কারণে এখানে 2 কমছে। ঠিক আছে, কাজে আসি রেসপিরেটরি অ্যালকালোসিস, PCO2 10 কমছে, পিএইচ বাড়ছে 0.08, বাইকার্বনেট কমছে 2। ক্রনিকের ক্ষেত্রে কি, প্রতি 10 PCO2 কমার জন্য পিএইচ এখানে বাড়ছে 0.03, বাইকার্বনেট এখানে কমছে 5। এটা একটু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, এটা আমরা স্ক্রিনশট নেই বা লিখে রাখি। আচ্ছা, এখন আমি নেক্সট স্লাইডে গিয়ে আগের মতো করে পিএইচ এর এক্সপেক্টেড ক্যালকুলেশনটা বের করব। এটা একটু হয়েছে সবার, 10 কমার কারণে পিএইচ বাড়বে 0.08, বাইকার্বনেট হবে 2 লেস দেন 2 কমবে, ক্রনিক 10 কমবে, পিএইচ 0.03, বাইকার্বনেট 5 কমবে, অ্যাকুট এবং ক্রনিক। এখন আসে আমার এক্সপেক্টেড পিএইচটা কিভাবে বের করব। এক্সপেক্টেড পিএইচ যেমন অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস, এখানে বলেই দিচ্ছে অ্যাকিউট উইথ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড 20 মিলিমিটার অফ মার্কারি, মানে এখানে PCO2 কমে গেছে, কত কমছে আমি তো হিসাব করে বের করি, PCO2 ডিক্রিজ, আমি যদি নর্মাল বেসলাইন ধরি 40, PCO2 আমার কত 20 কমলো। হ্যাঁ, কাজে একইভাবে আমি জানি অ্যাকিউটের ক্ষেত্রে কত পিএইচ বাড়ে, 0.08, কাজে 20 যেহেতু আমার এখানে গ্যাপ আছে, 2 দিয়ে আমি গুণ করবো 0.16, কাজে আমার এক্সপেক্টেড পিএইচটা এখানে কত হবে, বেসলাইন পিএইচ আমার কত 7.40, যেহেতু এটা অ্যালকালোসিস,
তার মানে কি এটা পিএইচটা বাড়বে, কাজে এটা আমার অ্যাড করতে হবে। অ্যাড করলাম, কত হলো 7.56, কাজে এটা কি আমার নর্মাল ভ্যালুর চেয়ে বেশি 7.56। কাজে এভাবে যদি কোশ্চেন থাকে অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস উইথ পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড 20 মিলিমিটার মার্কারি, এক্সপেক্টেড পিএইচটা কত হবে? এক্সপেক্টেড পিএইচ আমি ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবো। এখানে বেসলাইন হচ্ছে 40, এখানকার দেওয়া আছে 20, প্রতি 10-এর জন্য চেঞ্জ হয় 0.08, 20-এর জন্য চেঞ্জ হবে 0.16। পিএইচ বাড়বে কত? 7.40 প্লাস 0.16 7.56, কাজে এক্সপেক্টেড পিএইচ হচ্ছে 7.56। ক্লিয়ার? আগের মতোই, ওখানে আমি মাইনাস করেছিলাম যেহেতু অ্যাসিডোসিস ছিল, এখানে আমি প্লাস করেছি যেহেতু অ্যালকালোসিস। হিসাবটা আমরা দেখে নিলাম, এটা জাস্ট অঙ্ক করার মতো আর কি। এখন একটা প্যারামিটার দেখি, এখানে কি আছে? পিএইচ 7.56, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 20, বাইকার্বনেট 20, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 85। এখানে পিএইচ কি? অ্যালকালোসিস, তাই না? কার্বন ডাইঅক্সাইড কি? এখানে কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, কাজে এটা কি? রেসপিরেটরি অ্যালকালোসিস। আমি এখানে আসি 7.56, এটা কি? অ্যালকালোসিস। পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড 20 কমে গেছে, ডিক্রিজড। বাইকার্বনেট 20, আমি যদি 22 থেকে 26 ধরি নিয়ার নর্মাল। আর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এখানে কত? 85, তার মানে কি অক্সিজেনেশনটা মোটামুটি ঠিক আছে, যেহেতু আমার অক্সিজেনের রেঞ্জ ছিল 80 to 100, নর্মাল রেঞ্জে আছে, কাজে এটাকে আমি অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস বলতে পারছি, অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস। হ্যাঁ, আরেকটা এক্সাম্পলে আসি, এটা তো ক্লিয়ার সবার, তাই না? এখানে কি আছে? 7.54, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 24, বাইকার্বনেট 20, পার্শিয়াল প্রেশার অক্সিজেন 95। এখানে কি আছে? প্রবলেম কোথায়? এখানে কি? অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস। ভেরি গুড। এখন আসে এখানে এক্সাম্পলটা আমার ছিল 7.54, PCO2 24। আমি আগের মতো করে অ্যাকিউট না ক্রনিক বের করব। হ্যাঁ, এখানে আমার 24 আছে, এখানে ডিফারেন্স কত? কার্বন ডাইঅক্সাইড ডিফারেন্স কত? 40 থেকে 24 গেলে 16। এখন আমার অ্যাকিউট না ক্রনিক আমি হিসাব করে বের করবো সেই আগের মতো। এটাও আমি পারি নাই আসলে, এটা এইভাবে লিখে নিয়ে ছবি তুলছি। আচ্ছা, এখন আসি অ্যাকিউট হলে কি হতো? আমার প্যারামিটার ছিল এটা, আমি জানি না এটা অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস নাকি ক্রনিক, তাই আমি হিসাব করে বের করব। আমার এখানে চেঞ্জ হচ্ছে 16 থেকে আমি যাব। আমি জানি যে অ্যাকিউট কেস, প্রথমে অ্যাকিউটটা বের করি। অ্যাকিউট কেস, ফর এভরি 10 PCO2 ডিক্রিজ পিএইচ উইল ইনক্রিজ 0.08। তাহলে 16-এর জন্য কত হবে? এখানে আমি অঙ্ক করলাম 0.08 × 16 ডিভাইডেড বাই 10, 0.128। ঠিক আছে, কাজে এই 0.128 কি হবে? আমার বেসলাইন পিএইচ এর সাথে যোগ করতে হবে। এখানে আমি ক্যালকুলেট করে বের করলাম, ফর 16 PCO2 ডিক্রিজ পিএইচ উইল ইনক্রিজ 0.128 ফ্রম বেসলাইন ভ্যালু। কাজে এক্সপেক্টেড পিএইচ কত? 7.40 প্লাস 0.0128 ইকুয়াল টু 7.53। কাজে আমার এই অ্যাসিডোসিসটা কি আসলো? অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাই না? অ্যাকিউট, কারণ আমার হিসাবটা অ্যাকিউটের সাথে মিলে গেল। এখানে আসলো 7.53, এখানে আমার আছে 7.54। ঠিক আছে, এখন আসি ক্রনিক হলে কি হইতো? ক্রনিক যদি হইতো তাহলে আমার এখানে চেঞ্জ হচ্ছে। ক্রনিক হলে কি হতো? এভরি 10 এর জন্য ইনক্রিজ হয় 0.03, তাহলে 1 এর জন্য 0.03 ডিভাইডেড বাই 10, 16 এর জন্য 0.03 × 16 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 0.048, মানে 0.05। 0.05 যদি ধরি, কাজেই আমার এক্সপেক্টেড পিএইচটা কত? আমার 7.40 সাথে 0.05 অ্যাড করব, কত হচ্ছে? 7.45। 7.45 কি? নর্মাল, তাই না? অ্যালকালোসিস থেকে, অ্যালকালোসিসের কাছাকাছি কিন্তু নর্মাল রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। তার মানে কি ক্রনিকের সাথে কিন্তু আমার গিভেন প্যারামিটারটা মিলছে না, আমারটা কি? অ্যালকালোসিস। কাজেই এখানে আমারটা মিলল কার সাথে? অ্যাকিউটের সাথে, 7.53। কাজেই আমার এই এবিজিটা, আমার এই এবিজিটা কি? এই এবিজিটা হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস, ক্রনিক না। ঠিক এভাবে এরকম ভাবে যদি দেওয়া থাকে, আমি এক্সপেক্টেড পিএইচটা কার সাথে মিলে এরকম অঙ্ক করে বের করে ফেলবো। অনেকের কাছে মনে হচ্ছে যে এত অঙ্ক করার সময় কোথায়? হ্যাঁ, আপনাকে পরীক্ষার সময় তো একটা এবিজি দিবে, ওখানে আপনি টাইম পাবেন। আর এখন তো আমি ডিটেলস বোঝানোর জন্য করছি, যখন এটা প্র্যাকটিস হয়ে যাবে তখন এত সময় লাগবে না, এটা মুখোমুখি করে ফেলতে পারবেন। তখন তো শুধু এইটুকু বের করবেন, সাথে যোগ করে দেবেন। এ পর্যন্ত ক্লিয়ার? আমার রেসপিরেটরি অ্যালকালোসিস কিন্তু মানে মেইন জিনিস দেখানো শেষ। হিসাবগুলো ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, ওকে, একজন খালি একটু করে বললো। জি ম্যাডাম, ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। Clear, তাহলে আমাদের clear. সবচেয়ে বড় কথা কি? 2টা বক্স মুখস্থ রাখতে হবে,
এটা আমি সামারি করে একটা ছবি দিব পরে। একটা ছিল এই যে আমার এটা রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে এটা, আর রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে এই বক্স। এই হিসাবটা যদি আমার মনে থাকে তাহলে আমি যে কোনো এবিজি রেসপিরেটরি আর অ্যাসিডোসিস অ্যালকালোসিস হিসাব করে বের করে ফেলতে পারবো। কাজে রেসপিরেটরি অ্যালকালোসিসের হিসাবগুলো আমার শেষ হলো। এখন আসি রেসপিরেটরি অ্যালকালোসিসের কারণ। রেসপিরেটরি অ্যালকালোসিস মানে কি? পেশেন্ট হাইপারভেন্টিলেট করছে, যেমন অ্যাংজাইটি। আমরা হাসপাতালে যারা ইন্টার্নি করছি, ইন্টার্নির সময় বা মেডিসিন ওয়ার্ডে ডিউটি করার সময় প্রচুর আমরা এসসিআর এর পেশেন্ট পাই, কনভার্সন ডিসঅর্ডারের পেশেন্ট। এবিজি অনেক হাইপারভেন্টিলেট করতে থাকে, এবিজি করে দেখা যায় পিসিওটা একদম 20-22 হয়ে গেছে। তখন আমরা কি করি? CO2 রিটেনশন করার জন্য তাকে ফেস মাস্ক বা রিব্রেদার মাস্ক দিয়ে অক্সিজেন দিয়ে রাখি। বিশেষ করে এনজাইটি, পেইন, এসসিআর এর পেশেন্ট ইন্টার্নিতে দেখে নাই এরকম, মানে ইন্টার্নি হওয়ার কথা না আসলে, আমার মনে হয় আর কি। এসসিআর পেশেন্ট দেখছে সবাই, আমি এখনো আমার চেম্বারে পাই হাইপারভেন্টিলেট করতে করতে আসে। আচ্ছা, তারপর আসি হাইপোক্সিয়া, যেটা যে আলামিনের কোশ্চেন ছিল যে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর মানে হাইপোক্সিয়া তখন হতে পারে। হাইপোক্সিয়াতে অনেক বেশি বেশি শ্বাস নিয়ে পেশেন্ট রেসপিরেটরি অ্যালকালোসিস, হাইপোক্সিয়া কনজেস্টিভ হার্ট ফেলিওর। তারপর লাং ডিজিজ উইদাউট হাইপোক্সিয়া, পালমোনারি এম্বুলিজম, সাডেন ডেভেলপ করে হাইপারভেন্টিলেট করতে পারে। তারপর আসে সিএনএস ডিজিজ, ড্রাগ কজ আছে কিছু, প্রেগন্যান্সি, সেপসিস, হেপাটিক এনকেফালোপ্যাথি, মেকানিক্যাল ভেন্টিলেশন, হাইপোথাইরয়েডিজম, হাই অ্যালটিটিউড। এগুলো একটু মুখস্থ করতে হবে কারণগুলো। বেসিক মেকানিজম হচ্ছে যে বেশি বেশি শ্বাস নেয় এমন ডিজিজগুলো, ঠিক আছে? হাইপোথাইরয়েডিজম ম্যাডাম এটা কিভাবে এক্সপ্লেইন করা যায়? এটা আসলে এক্সপ্লেন যদি চিন্তা করি, দেখে মনে হয় যে হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট হয়তো ঠিকমতো শ্বাস নিচ্ছে না, কিন্তু হাইপোথাইরয়েডিজম এটা বই থেকে নেওয়া। এখন এটা মনে হয় মুখস্থ করতে হবে, কারণ এটা ব্যাখ্যাটা আসলে আমার জানা নাই। হাইপোথাইরয়েডিজমে কিভাবে সে নিবে এটা, মেটাবলিক প্যারামিটারটা আমার জানা নাই। এটা আমি বই থেকে আসলে নিচ্ছি এটা, কিন্তু আমি চিন্তা করার টাইম পাই না আসলে, আমার চোখে পড়ে নাই। এটা কেউ পেলে আমাকে একটু জানাও, হাইপোথাইরয়েডিজম কিভাবে রেসপিরেটরি অ্যালকালোসিস হয়, এটা আমি এখন পর্যন্ত জানি না আনসারটা। জানলে আমি পরে দিয়ে দিব গ্রুপে। এটা মনে যে হয় একটু আপু মুখস্থ এখানে করতে হবে। যেমন ওই যে 3 নাম্বারটা লাং ডিজিজ, যেমন পালমোনারি এম্বোলিজম, এটা কিন্তু খুব কমন আর কি, বিশেষ করে এমআরসিপি পরীক্ষায় এটা প্রতিবারই আসে, এটা অলমোস্ট সার্টেন যে এবিজিটা আসবে, হাইপোক্সিয়া এবং হাইপোকার্বিয়ার কম্বিনেশন। যেটা, কারণ প্রথমে হাইপোক্সিয়া থাকে, পরে তোমার টায়ার্ড হয়ে যায় পেশেন্ট, টায়ার্ড হয়ে গিয়ে তখন আবার মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়ে যায় আর কি, ঠিক আছে? আচ্ছা, এই কারণগুলো আলামি তুমি জানো কিনা হাইপোথাইরয়েডিজম কেমনে হয়? এটা তো আমার জানা নেই। আদিল জানবে, না, এন্ডোক্রাইনোগ্রাফি। আমার জানা নাই, আদিল জানতে পারে। জানা নেই। আচ্ছা, এটা আমি আসলে পাই নাই কোথাও ব্যাখ্যাটা, এটা বইয়ের কারণের মধ্যে ছিল তো আমি সেভাবে লিখছি, কিন্তু আমি কারণটা আসলে জানি না। জানলে আমি যদি জানতে পারি আমি দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? নেক্সট স্লাইডে যাই। নেক্সট হচ্ছে যে আমি রেসপিরেটরি অ্যালকালোসিস হলে ক্লিনিক্যাল কি কি সাইন সিমটম পাই বা পেশেন্ট কি কি কমপ্লেন করতে পারবে। পেশেন্ট ইউজুয়ালি নিউরোমাসকুলার কমপ্লিকেশনগুলো বেশি হয়, যেমন লাইট হেডেডনেস, পেশেন্ট ড্রাউজি হতে পারে, কনফিউশন থাকতে পারে, ডিক্রিজ ইন্টেলেকচুয়াল ফাংশন, সিনকপ, সিজার, মানে বেশি বেশি রেসপিরেটরি অ্যালকালোসিসে কিন্তু পেশেন্ট কনভার্সন নিয়ে প্রেজেন্ট করে। তারপর প্যারাস্থেসিয়া, সার্কামোরাল এক্সট্রিমিটি, পেশেন্ট দেখবেন এইচআর পেশেন্টগুলো বলবে যে মুখের কেমন মুখ বন্ধ হয়ে আসতেছে, মাসল টুইচিং হয়, ক্র্যাম্প, টিটেনি, হাইপার রিফ্লেক্সিয়া, স্ট্রোক ইন পেশেন্ট সিকল সেল ডিজিজ। আচ্ছা, এগুলো আমার ক্লিনিক্যাল সাইন সিমটম, পেশেন্ট কি কি কমপ্লেন নিয়ে আসতে পারে। তারপর আসে ট্রিটমেন্ট আসলে একই কথা, যে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ, আর যদি হাইপোক্সিয়া থাকে তাহলে অক্সিজেন দিতে হবে। আর পেশেন্ট যদি দেখা যায় যে পিএইচ পারসিস্টেন্টলি 7.55 এর বেশি, সেক্ষেত্রে পেশেন্টকে সিডেট করতে হবে, মানে সে এত বেশি শ্বাস নিচ্ছে যে এত বেশি অ্যালকালোসিস হয়ে গেল যে কোনো সময় কনভার্সন ডেভেলপ করে ফেলতে পারে, সেজন্য তাকে সিডেট করা লাগতে পারে। অনেক সময় হাইপোক্সিয়া থাকলে পেশেন্টকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া লাগতে পারে, প্যারালাইজ করে ফেলতে হয়, সেগুলো আমাদের ম্যানেজমেন্টের একটা পার্ট হিসেবে আসবে। কাজে আমি আরেকবার একটু সামারি করি। রেসপিরেটরি অ্যালকালোসিস মোটামুটি শেষ। বেসিক প্রবলেম ছিল আমার কোথায়? রেসপিরেটরি অ্যালকালোসিসের বেসিক প্রবলেম ছিল পিএইচটা এখানে বাড়বে, পিসিও2টা কমবে। সেখান থেকে আমি একটা বক্স দেখালাম, এই বক্সটা আমাকে মুখস্থ রাখতে হবে। বক্সটা মুখস্থ রাখতে হবে মানে কত বাড়লে কত চেঞ্জ হয় বাইকার্বনেট এবং পিএইচ, এটা মুখস্থ রাখতে হবে। মোটামুটি আগের ফর্মুলার মতো এটা দুটো যদি একসাথে লিখে ফেলা যায় তাহলে মনে থাকবে আশা করি। তারপর আমি অ্যাকিউট না ক্রনিক হিসাব করে বের করে ফেলবো, যে প্যারামিটারটা দেওয়া থাকবে, যে গিভেন এবিজি প্যারামিটার দেওয়া থাকবে, সেখান থেকে আমি অ্যাকিউট বা ক্রনিক বের করব, ঠিক আছে? ম্যাডাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। যে রেসপিরেটরি অ্যালকালোসিসে আমরা জানি যে আয়োনাইজড ক্যালসিয়াম কমে যায় এবং হাইপোক্যালসিয়ামের জন্য টিটেনিউ হয়। তো এই ধরনের টিটেনি দেখা যায় যে যেমন এইচসিআর এর রোগীরা, হিস্টেরিক কনভার্সনের রোগীরা যখন এই ধরনের রেসপিরেটরি অ্যালকালোসিস নিয়ে আসে, টিটেনি নিয়ে আসে, তখন কি আমাদের ট্রিটমেন্ট কি হাইপোক্যালসিয়ামে কারেকশন করা নাকি রোগীটাকে সিডেট করা, কোনটা করলে ভালো? এটার কোনো
স্টাডি বা এটা treatment কোনো বেসিক্যালি protocol আছে? পেশেন্ট যদি মানে ইনিশিয়ালি দেখা যায় এটা কিছু স্টেপ বাই স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্টে পড়ে, যেমন পেশেন্ট যদি শুরুতে কাউন্সিলিং করলে সে একটু আস্তে আস্তে কাউন্সিলিং করে শ্বাসটা কম নেয়, সেটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে যে পেশেন্টকে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন করাইতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, পেশেন্টের যে শ্বাসটা ছাড়বে তার মানে কি সে এক্সেল এয়ারটা ছাড়ছে, এই এক্সেল এয়ারটা যদি পেশেন্টকে আমরা ইনহেল করাতে পারি, এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। জিনিসটা কিছুই না, আমরা ওয়ার্ডে ফেস মাস্ক ইউজ করি। ফেস মাস্ক যেটা আছে সেই ফেস মাস্ক দিয়ে আমরা নর্মালি অক্সিজেন নেজাল ক্যানুলাতে না দিয়ে ফেস মাস্কে অক্সিজেন দিব, কিন্তু অক্সিজেনটা দিব কম। মানে এখানে আমি পেশেন্টকে অক্সিজেন 1-2 লিটার অক্সিজেন দিয়ে ফেস মাস্ক দিয়ে রাখবো, এতে কিছুটা কার্বন ডাইঅক্সাইড সে রিটেনশন করবে। মূল কথা আপনার যেটা কোশ্চেন ছিল যে টিটানিটা হয়েছে, এখানে বেসিক প্যাথোলজি তো টিটানি হয়েছে কেন, কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের হয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়ার কারণে টিটানি হচ্ছে। কাজে প্রথমে আমাকে কার্বন ডাইঅক্সাইডটাকে কারেকশন করতে হবে। তারপর যদি দেখা যায় যে সিভিয়ার হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করছে, আমি জানি যে ক্যালসিয়াম আয়নটা বেসিক্যালি রিলেটেড হচ্ছে আমার মানে হার্ট কজের সাথে, সেই জন্য যদি সিভিয়ার হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করে তখন হয়তো আমার ক্যালসিয়াম গ্লুকোনেট লাগতে পারে। বাট প্রথমে সব জায়গায় তো আমাদের ফ্যাসিলিটি আসলে থাকে না ইনস্ট্যান্ট ক্যালসিয়াম লেভেল করার বা ইনস্ট্যান্ট এবিজি করার। সেজন্য যদি দেখি যে কোনো এসিআর পেশেন্ট হাইপারভেন্টিলেট করছে, প্রথমে তাকে আমার কার্বন ডাইঅক্সাইড রিটেনশন করাইতে হবে। অনেক সময় আমরা যে ব্যাগ ভেন্টিলেশন করতে বলি, যে প্লাস্টিকের ব্যাগে পেশেন্ট শ্বাস ছাড়বে, ওই শ্বাসটাই সে নিবে, সে রুম এয়ারটা নিবে না। আমরা জানি যে এক্সেল এয়ারে অনেকটা কার্বন ডাইঅক্সাইড থাকে, 16% কার্বন ডাইঅক্সাইড থাকে। সে যে একটা ব্যাগ, পলিথিনের ব্যাগ সে মুখের মধ্যে নিয়ে সেখানে শ্বাসটা ছাড়বে, আবার শ্বাসটা টেনে নিবে। অনেক জায়গায় যেমন গভর্নমেন্ট হাসপাতালে সব জায়গায় রাতের বেলা অনেক সময় এই পেশেন্টগুলো বিশেষ করে রাতেই আসে, বিশেষ রাতের বেলা আসলে দেখা যাবে ওখানে এবিজিও করতে পারছি না, ইলেকট্রোডও করতে পারছি না, কিন্তু পেশেন্টের টিটানি ডেভেলপ করে যাচ্ছে। তখন আমি খুব দ্রুত পেশেন্টকে হাইপারভেন্টিলেশনটাকে কমানোর জন্য তাকে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন করাতে চেষ্টা করব। তারপর যদি না কমে তখন গিয়ে আমি, যেহেতু আয়নাস ক্যালসিয়াম কমে যাচ্ছে, তখন আমার বিভিন্ন ধরনের অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, তখন ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে পারি। তবে ক্যালসিয়াম গ্লুকোনেট এখানে ফার্স্ট চয়েস না। ফার্স্ট চয়েস হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটাকে বডিতে জমানো, রিটেনশন করা। সেটা করতে পারি দুইটা ওয়েতে, একটা হচ্ছে ব্যাক ভেন্টিলেশন, আরেকটা হচ্ছে মাস্ক দিয়ে অল্প করে অক্সিজেন দিয়ে রাখবো, অথবা লাস্টে সিডেট করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, তাহলে আমার রেসপিরেটরি কম্পোনেন্টটা শেষ। এখন আসি আমি মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিসটা একটু ঝামেলার। আমরা সহজভাবে এতক্ষণ সহজ ইতেই ছিলাম। মেটাবলিক অ্যাসিডোসিস ঝামেলার কারণ এখনই অনেক অ্যানায়ন ক্যাটায়ন চলে আসে, সে কারণে মেটাবলিক অ্যাসিডোসিসটাকে আমার নিজের আসলে ভয় লাগে। আচ্ছা, প্রথম কথা, মেটাবলিক অ্যাসিডোসিসে কি হয়, এখানে বাইকার্বনেট মানে বেস কমে যায়। মেইন প্যাথোলজি হচ্ছে ডিক্রিজ বাইকার্বনেট আয়ন। অ্যাসিডোসিস মানে তো পিএইচ কমবেই, বাট বেসিক প্যাথোলজি হচ্ছে পিএইচ এখানে কমছে কার কারণে, বাইকার্বনেট আয়নটা কমে যাওয়ার কারণে। এখন বাইকার্বনেট আয়নটা কমে যায়, এটা হচ্ছে বেসিক ডেফিনেশন। আর কজ কি কি হতে পারে, একটা হচ্ছে যে মেটাবলিক অ্যাসিডোসিস যদি বিভিন্নভাবে অ্যাসিড এখানে অ্যাড হয়, যেমন ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে, সেপসিস থেকে যেটা বলে হতে পারে, এমআর পেশেন্ট পরবর্তীতে গিয়ে ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে, অথবা বেস যদি কমে যায়, ডিক্রিজ বেস মানে শরীর থেকে বেস বের হয়ে যাচ্ছে, এটা কিছু কন্ডিশন আছে, যেমন রেনাল কজগুলোতে এটা হয়, ডিক্রিজ বেস। দুইটা কারণে কি হবে এখানে মেটাবলিক পার্ট, দুইটা কারণে মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। কাজে অ্যাসিডোসিস কিভাবে হবে, একটা হচ্ছে আইদার অ্যাসিড বেড়ে অথবা বেস বের হয়ে গিয়ে, মানে বেস কমে গেলে অ্যাসিডোসিস এনভায়রনমেন্ট হবে বডিতে, আবার অ্যাসিড বেড়ে গেলে এনভায়রনমেন্ট হবে। ঠিক আছে? আর যখন শরীরে অ্যাসিডের মাত্রাটা বেড়ে যাবে, আমরা জানি যে আমাদের রেসপিরেটরি সেন্টারটা স্টিমুলেশন হয় হাইড্রোজেন আয়ন দিয়ে, একটা স্টিমুলেশন পার্ট হাইড্রোজেন আয়ন। তো হাইড্রোজেন আয়ন যখন স্টিমুলেট দিবে রেসপিরেটরি সেন্টারকে, পেশেন্ট কি করবে, বেশি বেশি করে শ্বাস নেবে, হাইপার ভেন্টিলেট করবে। কাজে কম্পেনসেশন এখানে কি দিয়ে হবে, হাইপার ভেন্টিলেশন করে পেশেন্ট কম্পেনসেট করবে। কাজে পেশেন্ট যখন হাইপার ভেন্টিলেট করবে তখন কি হয়, পেশেন্টের কার্বন ডাইঅক্সাইডটা শরীর থেকে বের হয়ে যায়। ঠিক আছে? কাজে আমার বেসিক প্যাথোলজি এখানে কি কি হলো, যে মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে মেইন কারণ কার্বন ডাইঅক্সাইড বেস কমে যাওয়া। কজ কি, ইনক্রিজ অ্যাসিড অ্যাড হতে পারে, অথবা ডিক্রিজ বেস বের হয়ে যেতে পারে। কম্পেনসেশন হচ্ছে হাইপারভেন্টিলেশনের মাধ্যমে। এখন মেটাবলিক কম্পোনেন্ট, যেটা প্রথমে আমি শুরুতে বলছিলাম যে মেটাবলিক কম্পোনেন্ট বলতে আমরা অনেক কিছুই বুঝি, এখানে বেস আসবে, এর সাথে আমাদের বডি ফ্লুইড এবং বাফারের মধ্যে বিভিন্ন ধরনের অ্যানায়ন ক্যাটায়ন থাকে। কাজে মেটাবলিক অ্যাসিডোসিসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা ছিল হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আরেকটা হচ্ছে নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এখন হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসে কি হয়, ইনক্রিজ অ্যাসিড, এই যে আমার এখানে দুইটা মেকানিজম ছিল অ্যাসিডোসিস হওয়ার, অ্যাসিড বাড়া আর বেস কমা। অ্যাসিড যেসব ক্ষেত্রে বাড়ে সেখানে হবে আমার হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আর বেস যেসব ক্ষেত্রে কমে সেখানে হবে আমার নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আমি হিসাবটা পরে আসছি। কাজে এখানে কি হচ্ছে,
ডিক্রিজ বেস কমে যাওয়া, যেহেতু আমার অ্যানায়ন গ্যাপের ক্যালকুলেশনের মধ্যে আমার কি আছে, অ্যানায়ন মাইনাস ক্যাটায়ন। অ্যানায়ন কি সোডিয়াম, ক্যাটায়ন কি সোডিয়াম, আর অ্যানায়নগুলো কি কি ক্লোরাইড এবং বাইকার্বনেট। কাজে এখানে ক্লোরাইড এবং বাইকার্বনেট যেহেতু আমার ক্যালকুলেশনের মধ্যে আছে, আমি হিসাবটা পরের স্লাইডে দেখাচ্ছি। বেসটা কমে যাচ্ছে, বাইকার্বনেট কমে যাচ্ছে। এখন অ্যানায়ন গ্যাপ তো নর্মাল, যদি বাইকার্বনেট কমে যায় তাহলে অ্যানায়ন গ্যাপটাকে নর্মাল রাখতে হলে কি হবে, ক্লোরাইডটাকে বাড়তে হবে। এই জন্যই নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের আরেকটা নাম হচ্ছে হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। এটা কেন আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি, আমার অ্যানায়ন গ্যাপটা আসবে পরে, আমি এই ব্যাখ্যাটা পরে দিব যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে। ক্লিয়ার ম্যাডাম। আচ্ছা, আমি আরেকবার বলি, মেটাবলিক অ্যাসিডোসিসের দুই ভাগে ভাগ করছিলাম, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস মানে আমার দুইটা প্যাথোলজি ছিল, অ্যাসিড যোগ হওয়া বডিতে, ইনক্রিজ অ্যাসিড, যেসব কারণে অ্যাসিড বাড়বে সেখানে হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আর যেসব কারণে শরীর থেকে বেস বের হয়ে যাবে, ডিক্রিজ বেস, সেটা হচ্ছে নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। ডিক্রিজ বেস মানে বাইকার্বনেট বের হয়ে যাওয়া, আর বাইকার্বনেট বের হয়ে যাওয়ার ফলে আমার অ্যানায়ন গ্যাপটাকে নর্মাল রাখতে হলে ক্লোরাইডের পরিমাণটা বডিতে অটোমেটিক্যালি বেড়ে যায়। এই জন্য এটা আরেকটা নাম হচ্ছে হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। এটা আমি নিজে অনেকদিন পর্যন্ত বুঝি নাই, আমিও অনেক সময় মুখস্থ করছি, পরে ভুলে গেছি। কাজে এটা একটু বুঝে নেই, তাহলে আমাদের পরবর্তী ক্লাসিফিকেশনে যেতে সুবিধা হবে। আচ্ছা, এটা আমার মেইন ক্লাসিফিকেশন ছিল মেটাবলিক অ্যাসিডোসিসের। এখন আমি একটা হিসাবে চলে যাই। প্রতিটা আমার বেসিক ডিসঅর্ডার চারটার জন্য আমাকে চারটা হিসাব মনে রাখতে হবে। হিসাবগুলো খুবই সহজ। অ্যাসিডোসিস অ্যালকালোসিসের ক্ষেত্রে একটা বক্স মনে রাখলে, আমি যে চারটা বক্স একসাথে লিখে ফেলি তাহলে আমার হিসাবটা মনে থাকবে। আমি পরে সামারি করে বক্সটা দিয়ে দিব। এখন আসি মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে কম্পেনসেশনটা কিভাবে হবে। আমরা জানি যে মেটাবলিক অ্যাসিডোসিস মানে বাইকার্বনেট কমে যাওয়া। বাইকার্বনেট কমবে কত, মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে 1 বাইকার্বনেট কমার কারণে পিএইচ চেঞ্জ হবে 0.015, আর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড চেঞ্জ হবে 1.2। ঠিক আছে, মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে একটা লাইন, কারণ এখানে তো আমার নাই, মানে অ্যাকুট ক্রনিক নাই। কাজে আমরা কি বলছিলাম যে মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডারগুলো দ্রুত কম্পেনসেশন হয় কি কার মাধ্যমে, লাংসের মাধ্যমে। লাংস সবসময় দ্রুত করে ফেলে কম্পেনসেশনের কাজ, সে কারণে ক্রনিক হওয়ার অ্যাকচুয়ালি চান্স থাকে না। সেই জন্য মেটাবলিক অ্যাসিডোসিস ও অ্যালকালোসিসের ক্ষেত্রে অ্যাকুট ক্রনিক কিন্তু নাই। কাজে আমি শুধু একটা লাইন মনে রাখবো যে মেটাবলিক অ্যাসিডোসিস প্রতি 1 বাইকার্বনেট কমার জন্য পিএস কমবে 0.015, আর PCO2 কমবে 1.2, কারণ বডি হাইপারভেন্টিলেট করছে, সে CO2 বের করে দিবে। এটা আমি এখন বলবো না, এটা পরে বলবো। কাজে মেটাবলিক অ্যাসিডোসিস এই লাইনটা মনে রাখি, 1 বাইকার্বনেট কমবে, পিএইচ কমবে 0.015, PCO2 কমবে 1.2। নেক্সট আসি, এখন আসি যে আমরা যখন একটা এবিজি পাবো, এই ফর্মুলাটা একটু লিখে রাখেন, এটা পরে আমি আবার মানে বের করব, যে আমাদের খুব সহজে হিসাবটা একটা খুব ক্লিয়ার একটা ছোট্ট একটা ফর্মুলা মনে রাখার জন্য। যেমন আমি তো এখানে বাইকার্বনেট চেঞ্জের জন্য এক্সপেক্টেড PCO2 কতটুকু হবে এটা আমাকে অঙ্ক করে বের করতে হবে। তো এটা আসলে একটা অল্টারনেটিভ সহজ একটা ফর্মুলা আছে, এটা অনেক অসপি বইয়ে এই ফর্মুলাটা ইউজ করা হয়। এটা একটা অল্টারনেটিভ ফর্মুলা, অনেকে বলে এটা কি ঠিক না ওইটা ঠিক, আসলে দুইটাই ঠিক। এটা একটা অল্টারনেটিভ ফর্মুলা শর্টকাট ওয়েতে মনে রাখার জন্য। মানে একটা পেশেন্টের যদি মেটাবলিক অ্যাসিডোসিস থাকে তাহলে তার পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডটা কেমন হবে। মানে আমরা জানি যে মেটাবলিক অ্যাসিডোসিস যখন হয় পেশেন্ট কার্বন ডাইঅক্সাইডটা বডি থেকে বের করে দেয়, কাজে সে কতটুকু পর্যন্ত সে বের করবে, এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডটা কতটুকু হবে, মানে হিসাবটা কিভাবে ঠিক করবে সে। এখানে আমরা জাস্ট এই লাইনটা মনে রাখি যে এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইন কেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস ইকুয়াল টু বাইকার্বনেট প্লাস 15। মানে আমি মেটাবলিক অ্যাসিডোসিসের এবিজিতে যেই বাইকার্বনেট লেভেলটা পাবো তার সাথে 15 যোগ করলেই আমার এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। যদি দেখা যায় আমি যোগ করে একটা ভ্যালু পাবো, এই ভ্যালুটা আমি যে ক্যালকুলেটেড ভ্যালুটা পাইলাম সেটা থেকে এবিজিতে যেই ভ্যালুটা দেওয়া আছে সেটা যদি বেশি থাকে, তার মানে কি এখানে আরেকটা প্রবলেম আছে, আমি পরে স্লাইডে আসতেছি। যেমন এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড ইন কেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস, হিসাবটা কি হবে, যেই বাইকার্বনেটটা দেওয়া থাকবে এবিজিতে তার সাথে আমি 15 যোগ করে একটা ভ্যালু পাবো। এখন এই ভ্যালুটা যদি ইফ পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড লেভেল আর হায়ার দেন এক্সপেক্টেড, মানে আমাকে যে এবিজিটা দিচ্ছে আমি হিসাব করে বের করলাম যে এত হওয়ার কথা কিন্তু বেশি আছে, তার মানে কি এখানে সেকেন্ডারি অ্যাসিডোসিস আছে, মানে CO2 সে রিটেইন করছে। তারপর কি যদি কম থাকে তার মানে কি রেসপিরেটরি অ্যালকালোসিস আছে। ঠিক আছে, এই হিসাবটা দিয়ে আমি এবিজির সাথে কম্পেয়ার করে বের করে ফেলতে পারবো এখানে মিক্সড ডিসঅর্ডার আছে কিনা। ক্লিয়ার?
এখন আমি ক্যালকুলেশনে যাই, ক্যালকুলেশন করলে আরো ইজি হবে আমাদের জন্য। আচ্ছা এখানে আসি, পিএইচ 7.28, পাশের প্রেসার কার্বন ডাইঅক্সাইড 30, বাইকার্বনেট 16, পাশের প্রেসার অক্সিজেন 98। ঠিক আছে, পিএইচ অ্যাসিডোসিস, বাইকার্বনেট সেকেন্ড আমি কিসে তাকাবো, কার্বন ডাইঅক্সাইডের দিকে দেখলাম, বাইকার্বনেট দেখলাম। কার্বন ডাইঅক্সাইডটা তো এখানে নরমাল না, আবার বাইকার্বনেটটাও এখানে নরমাল না, তাই না? এখানে কি আছে, মেটাবলিক অ্যাসিডোসিস। কিন্তু এখানে কি কম্পেনসেশন হয়েছে? কম্পেনসেশন তো হয় নাই, কারণ পিএইচটা নরমাল হয় নাই। কাজে আমার এক্সপেক্টেড পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড হওয়ার কথা কত? আমি জানি বাইকার্বনেটের সাথে 15 যোগ করব, তাই না? 15 যোগ করলাম, 16 প্লাস 15 কত হয়? 31, মানে মোটামুটি কাছাকাছি। তার মানে কি এক্সপেক্টেড পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড এটার এগেনস্টে যত হওয়ার কথা ছিল ততই আছে। কাজে এখানে কোনো মিক্স ডিসঅর্ডার নাই। এই ক্যালকুলেশনটা হচ্ছে আমার যে ক্যালকুলেশনটা আমি দেখালাম, এই ক্যালকুলেশনটা হচ্ছে যে আমার কোনো মিক্স ডিসঅর্ডার আছে কিনা, মানে অন্য কোনো প্রাইমারি ডিসঅর্ডার আছে কিনা, সেই জন্য এক্সপেক্টেড পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড আমাকে বের করে রাখতে হবে। বের করে যদি দেখি যে না এক্সপেক্টেড যা হওয়ার কথা ছিল তাই আছে, তার মানে কোনো প্রবলেম নাই। এখানে 7.28, 30, 16, 15 যোগ করলাম, এক্সপেক্টেড 30 হওয়ার কথা, আমার 31 হয়েছে, মোটামুটি কাছাকাছি আছে। এখন আসি ম্যাডাম এখানে, একটা কোশ্চেন আছে আগেরটাতে। হ্যাঁ হ্যাঁ বলেন। এটাতে আমার যেহেতু ফুল কম্পেনসেশন হইছে, তা না কিন্তু ফুল পিএইচ তো কম্পেনসেশন হয় নাই 7.28 কম্পেনসেশন তো হয় নাই। এই ক্ষেত্রে আমরা কি এটা কি পার্শিয়ালি কম্পেনসেশন বা ফুল কম্পেনসেশন, এই কোশ্চেনগুলো বারবার আমাদের একটু কনফিউশন হয়। এগুলো যদিও আমি একটু পরে দেখতেছি আসবে। কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা ঠিক না আছে। না না, এখানে আমি বলি, এখানে কি আছে যে আমরা জানি যে রেসপিরেটরি কেন আমার এটা তো আমি মেটাবলিক পড়াচ্ছি। আমরা যখন রেসপিরেটরি পড়ছি, রেসপিরেটরিতে ক্ষেত্রে আমরা এক্সপেক্টেড ইয়েটা বের করি নাই, ভ্যালুগুলো বের করছি কিসে, অ্যাকুট হলে কি হবে, ক্রনিক হলে কি হবে। আর মেটাবলিকের ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে মেটাবলিক পার্টটা, বেসিক ফিজিওলজি চিন্তা করি, মেটাবলিক পার্টটা খুব দ্রুত কম্পেনসেশন হয়ে যায় লাংসের মাধ্যমে। এজন্য যখনই আমার বাইকার্বনেট বাড়বে, বডির সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট করা শুরু করবে। এটা আমি একটা শুধুমাত্র একটা এবিজি পাবো, এখানে কখনোই কার্বন ডাইঅক্সাইড আমি নর্মাল পাবো না, কিছুটা কম বেশি হবেই। এখন এই কম বেশিটা আমার নর্মাল রেঞ্জের মধ্যে আছে কিনা এটি আমাকে দেখতে হবে। যদি আমার এক্সপেক্টেড রেঞ্জের মধ্যে থাকে তাহলে আমি ধরে নিব এখানে আর কোনো ডিসঅর্ডার নাই, মিক্সড ডিসঅর্ডার নাই, শুধু পিওর মেটাবলিক অ্যাসিডোসিস এটা। আর যদি দেখা যায় যে আমার এক্সপেক্টেড কার্বন ডাইঅক্সাইডটা কম বেশি হয়েছে, তখন চিন্তা করতে হবে আদার কোনো ডিসঅর্ডারটা আছে। কারণ আমি জানি একটা মেটাবলিক অ্যাসিডোসিসে PCO2 চেঞ্জ হবেই। এখন এই চেঞ্জটা নর্মাল রেঞ্জের মধ্যে কিনা এইটা হিসাব করার জন্য আমার ওই ফর্মুলা, যে যেই বাইকার্বনেটটা আসবে তার সাথে আমি 15 যোগ করব। ধরো এখানে 12 আসলো, আমি 15 যোগ করব, 18 আসলো, আমি 15 যোগ করব। আমার এক্সপেক্টেডটা সেম হয় কিনা এটা দেখার জন্য আমি এখানে 15 যোগ করে কি দেখলাম, PCO2 30, মানে আমার যা এক্সপেক্ট করছিলাম তাই আছে, তার মানে এখানে আর কোনো ডিসঅর্ডার নাই। এখন এটা আমি এক্সপ্লেনেশনে আসি, যেমন 7.28 অ্যাসিডোসিস, পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড 30, হাইপারভেন্টিলেশন। আর এখানে আসি বাইকার্বনেট কত, 16, আর অক্সিজেন অ্যাডিকুয়েট। এখন 16 আর 15 যোগ করি কত হয়, 31। কাজে এই যে এখন কোশ্চেনে আনসারটা আসতেছে যে মেটাবলিক অ্যাসিডোসিস অলওয়েজ পার্শিয়ালি কম্পেনসেটেড থাকে যদি সিঙ্গেল ডিসঅর্ডার থাকে, কারণ বডির সাথে সাথে কম্পেনসেট করতে চাইবে। যখনই অ্যাসিড বাড়বে তখনই সে কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট করে দিতে চাইবে। কাজেই যখনই সে সাথে সাথে কম্পেনসেশন শুরু করে দিবে, এই জন্য আমরা ইউজুয়ালি পার্শিয়ালি কম্পেনসেটেড অবস্থাতেই পাই। কিন্তু ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাডাম। আচ্ছা ওকে, আমার মেটাবলিক অ্যাসিডোসিস গেল, আমি অ্যানায়ন গ্যাপগুলো পরে আসবো। এখন আসি আর মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে ডেফিনেশন আসি প্রথমে, ইনক্রিজ বাইকার্বনেট। মানে কি, অ্যালকালোসিস মানে তো আমার বাইকার্বনেটটা বাড়তে হবে। এখানে কারণ কি হতে পারে, অ্যাসিড বডিতে অ্যাসিড কমে যাওয়া অথবা বেস বেড়ে যাওয়া। আর কম্পেনসেশন কিভাবে হবে, কম্পেনসেশন হবে, এখানে তো অ্যাসিড কমে যাচ্ছে, কম্পেনসেশন হবে হাইপোভেন্টিলেশনের মাধ্যমে। কাজেই ডেফিনেশন হচ্ছে ইনক্রিজ বাইকার্বনেট কজ ডিক্রিজ অ্যাসিড অর ইনক্রিজ বেস, আর কম্পেনসেশন হাইপোভেন্টিলেশন। আমার আগের একটা বক্স দেখিয়েছিলাম মেটাবলিক অ্যাসিডোসিসের সময়, ওই একই বক্স আমি আবার এখানে দেখিয়েছি, তখন অ্যালকালোসিস পার্ট 2 আমি বলিনি। কাজে অ্যালকালোসিসের ক্ষেত্রে কি হবে, এখানে আমি জানি বাইকার্বনেটটা বাড়বে, কাজে প্রতি 1 বাড়ার কারণে পিএইচ চেঞ্জ হবে, মানে পিএইচ অ্যালকালোসিস যেহেতু পিএইচ কত বাড়বে 0.015, আর PCO2 কতটুকু বাড়বে এখানে 0.75। ঠিক আছে, অ্যাসিডোসিসে কিন্তু সব কমছিল, বাইকার্বনেট কমছিল, পিএইচ কমছিল, PCO2 কমছিল, কারণ বডি কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে। অ্যালকালোসিসে কি হবে, সব বাড়বে, বাইকার্বনেট যেহেতু বাড়তেছে পিএইচও বাড়বে, PCO2 এখানে বাড়বে। আমি এটা মুখস্থ করব যে প্রতি 1 এর জন্য অ্যাসিডোসিসে কি ছিল,
কতটুকু করে কমবে, অ্যালকালোসিসে কি ছিল, কতটুকু করে বাড়বে প্রতি একের জন্য। আচ্ছা, তারপর আসে এখন মেটাবলিক অ্যালকালোসিস। হ্যাঁ, মেটাবলিক অ্যালকালোসিস আমি পিএইচ এবিজিটা খেয়াল করি, পিএইচ এখানে কত 7.49, মানে কি নর্মাল রেঞ্জ ছিল 7.45, এটা কি বেশি আছে। তারপর পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড 44, নিয়ার নর্মাল, তাই না, 35 to 45 আমাদের যেটা রেঞ্জ ছিল। বাইকার্বনেট কত 30, মেটাবলিক পার্ট এখানে, কারণ এখানে কি হবে, কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট বাড়বে। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 65, একটু হাইপোক্সিয়া আছে। এখানে আসি 7.49 অ্যালকালোসিস, পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড এখানে নর্মাল, বাইকার্বনেট ইনক্রিজ বাড়লো, যেহেতু মেটাবলিক পার্ট এখানে আমি কি একটাই প্রবলেম দেখতে পাচ্ছি, বাইকার্বনেট এখানে বাড়ছে। পিএইচডি আমার কি প্রবলেম ছিল, অ্যালকালোসিস, কাজে আমার এই এবিজিটা কি মেটাবলিক অ্যালকালোসিস। হ্যাঁ, যেহেতু এখানে কম্পেনসেশন ফুল হয় নাই, মানে পিএইচ নর্মাল হয় নাই, এই জন্য আমি এটাকে কি বলবো, পার্শিয়ালি কম্পেনসেটেড বলবো। হ্যাঁ, মেটাবলিক অ্যালকালোসিস। ম্যাডাম এখানেও কি এক্সপেক্টেড কার্বন ডাইঅক্সাইড যেটা, এখানেও কি 15 যোগ করে এই ক্ষেত্রে, মানে আমরা যেটা যোগ করছিলাম যে 15 যোগ করতে হবে বাইকার্বনেটের সাথে, এখানেও কি তাই একই ফর্মুলা? হ্যাঁ, এখানেও একই, এখানে আমরা হচ্ছে 15 যোগ করি, এখানে 15 যোগ করি। দেখেন 30-এর সাথে 15 যোগ করলে কত হয়, 45। ঠিক আছে, আমার তো মোটামুটি কাছাকাছি আছে। মানে আমার 15 যোগ করার ব্যাপারটা কেন আসতেছে, আমি আবারও একটু বলি, এটা মানে একটু কনফিউশন আছে। 15 যোগ করার ব্যাপারটা আসতেছে, আবার শুরু থেকে বলি, মেটাবলিক কম্পোনেন্ট কম্পেনসেশন হয় রেসপিরেটরি দিয়ে। বডিতে যখনই মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডার হবে, সেটা কারেকশন হবে কার মাধ্যমে, লাংসের মাধ্যমে। আর লাংস কিভাবে কারেকশন করে, সে কার্বন ডাইঅক্সাইড আইদার বের করবে অথবা সে কার্বন ডাইঅক্সাইড রিটেন করবে, তাই না। এখন কার্বন ডাইঅক্সাইডের যে চেঞ্জটা হবে, সেটা আমি জানি চেঞ্জ হবে। এখন চেঞ্জটা আমার নর্মাল রেঞ্জের মধ্যে আছে কিনা এটা আমি দেখব, যে এখানে আমার মেটাবলিক যে ডিসঅর্ডারটা আছে সেটা সিঙ্গেল ডিসঅর্ডার নাকি সাথে আরেকটা কিছু আছে। সাথে আরেকটা কিছু যদি থাকে, তাহলে আমার যে কার্বন ডাইঅক্সাইডের চেঞ্জটা হবে এই রেঞ্জের মধ্যে থাকবে না, সেটা আইদার কম হবে অথবা বেশি হবে। এই জন্য আমি 15 যোগ করে দেখবো যে আমার এটা সিঙ্গেল ডিসঅর্ডার কিনা। সেটা আমি রেসপিরেটরির ক্ষেত্রে যোগ করব, মেটাবলিকের ক্ষেত্রে যোগ করব। এখানে আমি যোগ করে কি দেখলাম, 30-এর সাথে 15 যোগ করলে 45 আসে, আমার এখানে আছে 44। কাজে এখানে শুধু পিওর এখানে রেসপিরেটরি মেটাবলিক অ্যালকালোসিস, আদার্স আর কোনো ডিসঅর্ডার এখানে নাই, এটা প্রাইমারি ডিসঅর্ডার। ঠিক আছে, ক্লিয়ার হলো এখন? জি ম্যাডাম। আচ্ছা, আমার মোটামুটি রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস হয়ে গেছে। এখন আমার মেটাবলিক পার্টে আমি একটা জিনিস বলছিলাম যে অ্যানায়ন গ্যাপটা আমি একটু পরে যাব, আমি অ্যানায়ন গ্যাপে একটু ফেরত আসি, মেটাবলিক অ্যাসিডোসিস পার্টটাতে যাই। আমার এখানে যে ক্লাসিফিকেশন ছিল হাই অ্যানায়ন গ্যাপ আর নন অ্যানায়ন গ্যাপ, এটা ছিল মেটাবলিক অ্যাসিডোসিসের পার্ট। এখন আসি অ্যানায়ন গ্যাপটা আসলে আমাদের কেন লাগবে, অ্যানায়ন গ্যাপের দরকারটা এত ভেজাল করার দরকার আছে। দরকার হচ্ছে যে অনেক সময় আমরা জানি যে সার্টেন কেসেস নর্মাল ভ্যালু ফর কনসেন্ট্রেশন অফ বাইকার্বনেট, পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড, পিএইচ, এই নর্মাল ভ্যালুগুলো অনেক সময় ইনশিওর করতে পারে না যে কোনো হিডেন অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে কিনা। তখন আমাদেরকে অ্যানায়ন গ্যাপটা বের করতে হয়, যে কোনো মিক্সড ডিসঅর্ডারের ক্লু আছে না এটা বের করতে। আসলে অ্যানায়ন গ্যাপ পর্যন্ত সব জায়গায় লাগে না, বিশেষ করে এফসিপিএস স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে অ্যানায়ন গ্যাপ লাগে। আবার বিশেষ করে এমডি যারা, এমডিতে লাগে, এমআরসিপি দিতে যারা দিবে তাদের লাগে, কিন্তু যারা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট বা ট্রেনি ডক্টর, তাদের ক্ষেত্রে হয়তো অ্যানায়ন গ্যাপটা এখন একটু কঠিন হয়ে যাবে। তারপর আমি খুব সহজভাবে বলার চেষ্টা করব। এখন আসি অ্যানায়ন গ্যাপ আমরা কিভাবে বের করব। আমরা জানি যে বডিতে অনেক আনমেজার্ড অ্যানায়ন এবং অনেক আনমেজার্ড ক্যাটায়ন থাকে, তারপরও আমরা কিছু কমন অ্যানায়ন সম্পর্কে জানি। অ্যানায়নগুলো কি কি, একটা হচ্ছে ক্লোরাইড, বাইকার্বনেট, বিভিন্ন ধরনের প্রোটিন, অর্গানিক অ্যাসিড, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার নর্মাল কমন যে অ্যানায়নগুলো আছে। ঠিক আছে, তারপর সেই ক্যাটায়ন, মেইন ক্যাটায়ন আমার কোনটা সবচেয়ে বড় সড়ো ক্যাটায়ন, সেটা হচ্ছে সোডিয়াম, যে একাই 140 মিলি ইকুইভ্যালেন্ট বা লিটার। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, মানে প্লাস যেগুলো, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। আর অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড, বাইকার্বনেট। এখন যেহেতু সবচেয়ে বড় শক্তিশালী কে, 140, কাজে সোডিয়াম। এবং এই জন্য অ্যানায়ন গ্যাপটা আমি বের করবো অ্যাকচুয়ালি কিভাবে বের করবো, আমি ক্যালকুলেশনে আসি, ক্যাটায়ন মাইনাস অ্যানায়ন। হ্যাঁ, এখানে অ্যানায়ন গ্যাপটা বের করবো সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, মানে মেইন ইম্পর্টেন্ট জিনিসটা নিব আমি। অ্যানায়ন থেকে নিচ্ছি ক্লোরাইড আর বাইকার্বনেটকে, মোটামুটি এই দুইটা আমি। আর অ্যানায়ন গ্যাপটা যেহেতু আমি কেন নিচ্ছি, এই 4টা পয়েন্ট, সোডিয়াম নিচ্ছি, ক্লোরাইড নিচ্ছি, বাইকার্বনেট নিচ্ছি, কারণ আমি অ্যানায়ন গ্যাপটা পাবো কিভাবে, কমনলি
আমি পাবো হচ্ছে ইলেকট্রোলাইট থেকে। একটা পেশেন্টের যখন এবিজি করবো, এবিজির সাথে যদি আমি ইলেকট্রোলাইট করে ফেলি তাহলে আমি অ্যানায়ন গ্যাপটা ক্যালকুলেট করতে পারবো। আমার অ্যানায়ন গ্যাপ বের করার জন্য ক্যালকুলেট করার জন্য ইলেকট্রোলাইটে লাগবে। তো অনেক এবিজি মেশিনেই ওরা ইলেকট্রোলাইট সহ দিয়ে দেয়, আবার অনেক এবিজি মেশিনে থাকে না, আলাদা করে ইলেকট্রোলাইট পাঠাতে হয়। তবে যেভাবেই হোক না কেন আমার অ্যানায়ন গ্যাপ বের করতে হলে আমার এই ইলেকট্রোলাইটের লেভেলগুলো লাগবে। কাজে এখানে আমি হিসাবটা করি যে অ্যানায়ন গ্যাপ কীভাবে পড়ো, কমন যে অ্যানায়নটা আছে, সো কমন ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম, এখান থেকে মাইনাস করবো ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, ক্লোরাইড প্লাস বাইকার্বনেট। ওকে, এখন নর্মাল অ্যানায়ন গ্যাপ বডিতে আমরা জানি যে কিছুটা গ্যাপ থাকবেই। নর্মাল অ্যানায়ন গ্যাপ হচ্ছে 12 ± 2। এখন আসি অ্যানায়ন গ্যাপ কাকে বলে? ইলেকট্রোকেমিক্যাল ব্যালেন্স দ্য টোটাল অ্যানায়ন আর দ্য সেম অ্যাজ টোটাল ক্যাটায়ন। নর্মালি আমরা জানি যে বডি যদি তার হোমিওস্ট্যাসিস মেনটেন করে সেক্ষেত্রে অ্যানায়ন আর ক্যাটায়নের পরিমাণটা সমান হতে হবে, বাট অনেক সময় দেখা যায় সব কিছু আমরা মেজার করতে পারি না। গ্যাপ ইজ মেইনলি ডিউ টু আনমেজার্ড প্রোটিন, ফসফেট, সালফেট এগুলো থাকে, সেজন্য আমরা জানি যে একটা গ্যাপ থাকে। তো গ্যাপটার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 12 ± 2, কাজে অ্যানায়ন গ্যাপ ইকুয়াল টু সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট। ঠিক আছে, এখন মেটাবলিক অ্যাসিডোসিস আমি ক্লাসিফিকেশনে পড়ছিলাম কি হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এটা কারণ কি কি? দুটো ভাগে ভাগ ছিল, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আর অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস, আরেকটা ছিল নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, যেটা আরেকটা নাম ছিল হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। এখন আসি হাইপার ক্লোরেমিক কেন। আমি জানি যে যে ক্লাসিফিকেশনটা ছিল গন্ডগোল হয়ে যাচ্ছে মনে হয়, গন্ডগোল করার দরকার নাই, একটা বলি যে হাইপারক্লোরেমিক কেন আসলো। আমি জানি যে নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস যদি থাকে সেটাকে আমি হাইপারক্লোরেমিক অ্যাসিডোসিস বলছি, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইডটা কমে যায়। যদি কার্বন ডাইঅক্সাইডটা কমে যায় এই লেভেলটাকে নর্মালে রাখতে হলে ক্লোরাইডকে বাড়তে হবে, সে কারণে নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসকে বলা হয় হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, ক্লিয়ার? ম্যাম আবার যদি একটু বলতেন। আবার বলবো? আচ্ছা শোনো, আমরা জানি যে অ্যানায়ন মেটাবলিক অ্যাসিডোসিসের দুইটা ভাগ। হ্যাঁ, মেটাবলিক অ্যাসিডোসিসের ভাগগুলোতে আমি একবার যাই। এই যে এখানে ছিল হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আরেকটা হচ্ছে নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, মানে কোনো গ্যাপ নাই, আর এখানে অ্যানায়ন গ্যাপটা অনেক বেশি। এখন হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসটার কারণ কি? যখন বডিতে অ্যাসিড যোগ হবে, আমরা জানি মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে দুইটা পার্ট, এই জায়গাটাতে সবচেয়ে বেশি কনফিউশন হয়, এই জন্য আমি একটু সময় নিচ্ছি। মেটাবলিক অ্যাসিডোসিস দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাসিড বাড়া আর বেস কমা। যেসব ক্ষেত্রে অ্যাসিড বাড়বে সেটা হবে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আর যেসব ক্ষেত্রে বেস কমে যাবে সেটা হবে নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। বেস কমে যাওয়া মানে কি? বাইকার্বনেট কমে যাওয়া। এখন আমি যদি বাইকার্বনেট কমে যাওয়াটা নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হয়, এখন আসি আমি এই ক্যালকুলেশনে। এই যে ক্যালকুলেশনটাতে আসি, ক্যালকুলেশনটাতে দেখতে পাচ্ছি কি যে আমি জানি নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসে বাইকার্বনেট কমে যায়। তো বাইকার্বনেট যদি কমে যায়, আমার যদি গ্যাপটা সমান রাখতে হয়, আমার নন অ্যানায়ন গ্যাপ কোনো গ্যাপ নাই, তাহলে কি করতে হবে? আমার ক্লোরাইডটাকে বাড়তে হবে। ঠিক আছে, এই কারণেই নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের আরেকটা নাম হচ্ছে হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। এখন ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা ওকে, এখন আমরা কারণগুলোতে যাই। নন আমরা জানি যে দুই ভাগ আছে মেটাবলিক অ্যাসিডোসিসে। হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের কারণ হচ্ছে, আমরা একটু ফর্মুলা দিয়ে মনে রাখি, এটা কি মাড পাইলস, এটা অ্যাব্রিভিয়েশন। মিথানল পয়জনিং, ইউরেমিয়া মানে ইউরেমিক এনকেফালোপ্যাথি যদি থাকে, ডিকে ডায়াবেটিক কিটোসিডোসিস, প্যারালডিহাইড আইসোনাইজেট পয়জনিং, ল্যাকটিক অ্যাসিডোসিস, ইথিলিন গ্লাইকোল, স্যালিসাইলেট পয়জনিং। মেইনলি আমরা মনে রাখার জন্য মিথানল পয়জনিং, ইউরেমিয়া, ডিকে, স্যালিসাইলেট, ল্যাকটিক অ্যাসিডোসিস। ঠিক আছে, এটা একটা অ্যাব্রিভিয়েশন মাড পাইলস, এটা একটু মনে মুখস্থ করতে হবে। হ্যাঁ, পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেন অথবা লিখে রাখেন। কাজে এটা একটা মেটাবলিক অ্যাসিডোসিসের পার্ট। ক্লাসিফিকেশন হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের কজ। তারপর আসি নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস অথবা হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস, যেটা এখানে কারণ হাইপার এলিমেন্টেশন, হার্ড আপ মনে রাখার জন্য। হাইপার এলিমেন্টেশন মানে প্যানক্রিয়াটিক ফিস্টুলা, বিলিয়ারি ফিস্টুলা, কোলোস্টমি করা থাকে, আইলোস্টমি করা থাকে, তখন আমার নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস হয়। অ্যাসিডাজোলামাইড, আরটিএ, ডায়রিয়া, ইউটেরোসিগমোইডোস্টোমি, প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি, এই যে আলামিনের ডায়রিয়ার ও জানতে চাইছিল। ডায়রিয়াতে আমার নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস হয়। হ্যাঁ, ডায়রিয়াতে বাইকার্বনেট বের হয়ে যায়, ক্লোরাইডটা বেড়ে যায়, এই জন্য হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস হয়। এই দুইটা বক্স আসলে এভাবে মনে থাকবে না, আমি এখন একটু দেখালাম, বুঝিয়ে দিলাম, যাতে পরবর্তীতে মুখস্থ করতে সুবিধা হয়। এটা আমাকে মুখস্থই করতে হবে কারণগুলো। হ্যাঁ, এই জন্য অ্যাব্রিভিয়েশনটা দেওয়া, মাড পাইলস, আর এখানে হচ্ছে হার্ড আপ, এটা মনে রাখার জন্য। আচ্ছা, আবার কিছু, এই জিনিসটা আসলে সবার লাগবে না, এখানে হচ্ছে কিছু টার্মিনোলজি আছে। টার্মিনোলজি বলতে যেমন আমরা অনেকগুলো টার্মস পড়ি এবিজি পড়তে গিয়ে,
আমরা যতটুকু পর্যন্ত পড়ছি বেসিক ডিসঅর্ডার গুলো মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, অ্যাকিউট ক্রনিক, তারপরে হাই অ্যানায়ন গ্যাপ, নন অ্যানায়ন গ্যাপ, এই পর্যন্ত মোটামুটি আমরা বুঝছি। আর একটা মানে কয়েকটা বক্স ছিল কম্পেনসেশন হিসাবটা, এগুলো মুখস্থ করলে মোটামুটি আমরা একটা এবিজি ইন্টারপ্রিটেশন করতে পারবো। তারপর অনেক সময় এফসিপিএস এর অস্পিতে ইজিলি আসে যে অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেশন করো, ডেল্টা গ্যাপ আছে কিনা, কিছু টার্মস আছে মানে অস্পিতে স্টেম হিসেবে চলে আসে। এই টার্মস গুলো হচ্ছে একটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপটা কি আমরা জানি যে হিসাবটা দেখলাম, সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, এটা হচ্ছে একটা অ্যানায়ন গ্যাপ, নর্মাল অ্যানায়ন গ্যাপ। নর্মাল অ্যানায়ন গ্যাপ কত 12। এখন নর্মাল অ্যানায়ন গ্যাপের পরে আরেকটা টার্ম আসে ডেল্টা অ্যানায়ন গ্যাপ। ডেল্টা অ্যানায়ন গ্যাপ এটা হচ্ছে পেশেন্টের যে অ্যানায়ন গ্যাপটা থাকবে, ডেল্টা অ্যানায়ন গ্যাপ মানে দুইটা অ্যানায়ন গ্যাপের ডিফারেন্স। একটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ, যেটা আমরা হিসাব করে আমরা জানি 12, এটা আমাদের মানে মুখস্থই থাকবে। নর্মাল অ্যানায়ন গ্যাপ হচ্ছে 12, সাথে পেশেন্টের ইলেকট্রোলাইট থেকে তো আমরা একটা অ্যানায়ন গ্যাপ পাবো। যে পেশেন্টের ভ্যালু থেকে যদি নর্মাল অ্যানায়ন গ্যাপটা বাদ দেয়, এটাকে বলে ডেল্টা অ্যানায়ন গ্যাপ। এই টার্মিনোলজিগুলো জাস্ট দেখার জন্য, এটা এখন কমপ্লিকেশনে যাওয়ার দরকার নাই, এগুলো একটু নামগুলো চলে আসে দেখে আমার বলা, হিসাবটা আমরা সহজ। ডেল্টা অ্যানায়ন গ্যাপ মানে পেশেন্টের যে প্যারামিটার থাকবে সেখান থেকে যে অ্যানায়ন গ্যাপটা পাবো, পেশেন্টস ভ্যালু অফ দ্য অ্যানায়ন গ্যাপ মাইনাস নর্মাল অ্যানায়ন গ্যাপ, এটা হচ্ছে ডেল্টা অ্যানায়ন গ্যাপ। তারপর সে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ডেল্টা কার্বন ডাইঅক্সাইড গ্যাপ। ডেল্টা কার্বন ডাইঅক্সাইড গ্যাপ এটা একটা ফর্মুলা, মানে 27 থেকে পেশেন্টের কার্বন ডাইঅক্সাইডটা বাদ দিব, যেই লেভেলটা পাবো যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ডেল্টা কার্বন ডাইঅক্সাইড গ্যাপ। আরেকটা টার্ম আসে ডেল্টা বাইকার্বনেট গ্যাপ। ডেল্টা বাইকার্বনেট গ্যাপটা কি, নর্মাল বাইকার্বনেট মাইনাস পেশেন্ট বাইকার্বনেট। নর্মাল আমরা জানি যে 22 থেকে 26, তো আমি যদি 24 ধরি, এখান থেকে পেশেন্টে যেটা পাবো সেটা হবে আমার ডেল্টা বাইকার্বনেট গ্যাপ। আরেকটা নাম আছে বাইকার্বনেট গ্যাপ। এই স্লাইডটা শুধু একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে একটু ঠান্ডা মাথায় এটা দেখবেন, এখন মাথা গরম করে দেখলে কিছু বোঝা যাবে না। আচ্ছা, বাইকার্বনেট গ্যাপটা কি, এই যে ডেল্টা অ্যানায়ন গ্যাপ যেটা আমি বের করছিলাম, ডেল্টা অ্যানায়ন গ্যাপ মাইনাস ডেল্টা কার্বন ডাইঅক্সাইড গ্যাপ। এগুলো হচ্ছে যে আমাদের ছোটবেলায় আমরা অনেক সূত্র পড়ছি, a + b + 2 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার + 2ab + b স্কয়ার, অনেক সূত্র পড়ছি না, সেই টাইপের ফর্মুলা এগুলো। এগুলো জাস্ট টার্মস গুলো মনে রাখার জন্য, এগুলো একটা হিসাব এফসিপিএস এ এবং এমডি অসপিতে দিয়ে দেয় একটা স্টেম হিসেবে, ইলেকট্রোলাইট প্যারামিটার দিয়ে দেয়, এবিজি প্যারামিটার দিয়ে দেয়। এবিজি পর্যন্ত থাকে হয়তো 1.5 পর্যন্ত নাম্বার, বাকি 0.5 দিয়ে বলে যে এখানকার ডেল্টা গ্যাপ কত, ডেল্টা বাইকার্বনেট গ্যাপ কত। জাস্ট এইটার জন্য আমার এই ভ্যালুটা দরকার, বাইকার্বনেট গ্যাপ ডেল্টা গ্যাপ মাইনাস ডেল্টা কার্বন ডাইঅক্সাইড গ্যাপ। আর আরেকটা হচ্ছে শুধু ডেল্টা গ্যাপ। শুধু ডেল্টা গ্যাপটা কি, ডেল্টা অ্যানায়ন গ্যাপ মাইনাস ডেল্টা বাইকার্বনেট গ্যাপ। এই পুরো জিনিসটাই শুধু মুখস্থ করার জিনিস। এখানে কেউ বুঝে পড়তে চাইলে ডিটেলসে পড়তে পারেন, ডিটেলস আছে হচ্ছে অনেকগুলো বই আছে। আমি একটা বইয়ের নাম বলি, এটা হচ্ছে মোজাম্মেল হক স্যারের বায়োকেমিস্ট্রি বইটা যে আছে এবিসি, সেখানে এগুলো খুব ভালোভাবে দেওয়া আছে। আর আমাদের এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন কিছু বই আছে, যদি কেউ জানতে চান ডিটেলস পড়তে চান সেখানে সে পড়তে পারেন, এটা সবার জন্য না, এটা আমি বারবার বলছি। আচ্ছা, এখন আমি ওই হিসাবগুলো দেখালাম, এটা ডিটেলস আর যাবো না। নেক্সট চলে আসি, আমার একটা জিনিস বাকি ছিল, মেটাবলিক অ্যালকালোসিসে আমি কারণগুলো বলি নাই। মেটাবলিক অ্যালকালোসিসের মধ্যেও আমরা একইভাবে দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে ক্লোরাইড সেন্সিটিভ, আরেকটা হচ্ছে ক্লোরাইড ইনসেনসিটিভ। আচ্ছা আলামিন, রাত তো অনেক হলো, কন্টিনিউ করব, শেষ করে ফেলি, আর 10 মিনিট লাগবে। হ্যালো, স্টুডেন্টরা কি বলে, শেষ করে দিব না? আর বেশি জি ম্যাডাম, শেষ করে দেন ম্যাডাম। আচ্ছা, ওকে, একটু কমপ্লিকেট, একটু আস্তে আস্তে যাচ্ছি, কারণ আমার কথা আমি এমনিতে একটু তাড়াতাড়ি কথা বলি, তো টেনশন লাগে যে বুঝতে পারছি কিনা। আচ্ছা, আমরা আসি মেটাবলিক অ্যালকালোসিসের কারণগুলো আমরা দুটো ভাগে ভাগ করছিলাম, এটা ক্লোরাইড সেনসিটিভ, ক্লোরাইড ইনসেনসিটিভ। এটা আমরা কিভাবে পাবো? এই জিনিসটা পাবো হচ্ছে আমরা যদি পেশেন্টের ইউরিনারি ইলেকট্রোলাইট করি। ইউরিনারি ইলেকট্রোলাইট করলে আমরা জানি যে ইলেকট্রোলাইট লেভেলের মধ্যে যখন আমি ক্লোরাইড ভ্যালুটা দেখবো, সেটা দিয়ে আমি বের করবো যে আমার এবিজিটা মেটাবলিক অ্যালকালোসিসের সাথে কারণগুলো ক্লোরাইড সেনসিটিভ না ক্লোরাইড ইনসেনসিটিভ। কাজে এখানে আমার তিনটা ভ্যালু লাগছে, একটা হচ্ছে এবিজি লাগবে, তারপর আমার ইলেকট্রোলাইট লাগবে, একই সাথে ইউরিনারি ইলেকট্রোলাইট লাগবে, তখনই আমি এই ক্লাসিফিকেশনটা করতে পারবো। ইউরিনারি ক্লোরাইড যদি লেস দেন 20 মিলিমোল পার লিটার হয়, তখন হবে ক্লোরাইড সেনসিটিভ। এটা কারণ কি, ভলিউম কন্ট্রাকশন, মানে কোনো কারণে ভলিউম লস হলো, ভমিটিং বা হেমোরেজ, গ্যাস্ট্রিক সাকশন, ডায়াবেটিক্স। তারপর ক্লোরাইড ইনসেনসিটিভ, যখন ইউরিনারি ক্লোরাইডটা মোর দেন 20 পাবো, এটা কি কুশিং সিনড্রোম, কনসিনার পটাশিয়াম ডিপ্লেশন। এটা আমার শুধু কারণগুলো মুখস্থ করতে হবে না, আমার যদি এত কিছু মনে না থাকে, শুধু মেটাবলিক অ্যালকালোসিসে এই কারণগুলো মনে রাখলেও হবে, যেমন ভমিটিং, গ্যাস্ট্রিক সাকশন, ডায়াবেটিস, কুশিং সিনড্রোম, কনসিনাম। এইভাবে যদি মনে না থাকে, ভিতরের জিনিসগুলো মনে রাখলেও হবে, ঠিক আছে? আচ্ছা, metabolic alkalosis by measuring chloride in urine one can distinguish between chloride responsive or chloride resistant, এটা আগে বলছি।
তারপর আসে মেটাবলিক অ্যালকালোসিস, এই একই জিনিস, ডেসক্রিপশন। আচ্ছা, তারপর এখন আসি যে কম্পেনসেশন, সবাই যেটা নিয়ে খুব মাথা ঘামাচ্ছে। আচ্ছা, কম্পেনসেশন ব্যাপারটা কখন আসে? কম্পেনসেশন ব্যাপারটা অ্যাকচুয়ালি আমার আসছে কখন? সবগুলো অ্যাসিড বেস ডিসঅর্ডার, প্রাইমারি ডিসঅর্ডারগুলোতে কম্পেনসেশন আসে। প্রাইমারি ডিসঅর্ডার কোনটা? বেসিক প্রাইমারি ডিসঅর্ডার আমার 4টা। মেটাবলিকের ক্ষেত্রে অ্যাসিডোসিস অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস। যখন একটা প্রাইমারি ডিসঅর্ডার থাকবে সেটাকে কম্পেনসেশন করবে আরেকটা প্রাইমারি ডিসঅর্ডার দিয়ে, মানে রেসপিরেটরি সিস্টেমকে কম্পেনসেশন করবে রেনাল, রেনালকে কম্পেনসেশন করবে রেসপিরেটরি। এবং এই কম্পেনসেশনের হিসাবটার জন্য আমাকে ওই বক্সটা মুখস্থ রাখতে হবে। প্রত্যেকটা প্যারামিটার কতটুকু হলে কতটা চেঞ্জ হবে, এক্সপেক্টেড ভ্যালু কত, এটা আমাকে মুখস্থ করতে হবে। এটা মুখস্থের কোনো অল্টারনেটিভ অপশন জানা নাই। আচ্ছা, এখন আসি আমরা আমরা দুইটা টার্ম পড়ি, মানে এই টার্মগুলো আমাদের প্রায়ই কনফিউশন হয়। একটা হচ্ছে কম্পেনসেটেড এবিজি, আরেকটা হচ্ছে কারেক্টেড এবিজি। কারেক্টেড এবিজি কথাটার মানে কি? মানে দুইটাতেই পিএইচ আমার নর্মাল হয়ে যাবে, কিন্তু কারেক্টেড কথাটা কখন আসবে? আমরা জানি যে যেই প্যারামিটার, সিঙ্গেল প্যারামিটারটার জন্য এবিজিটা অ্যাবনর্মাল হলো, যেমন শুধু রেসপিরেটরি অ্যাসিডোসিস বা শুধু মেটাবলিক অ্যাসিডোসিস, কাজে এখানে প্রাইমারি কম্পোনেন্ট একটা একটা করে। শুধু রেসপিরেটরি অ্যাসিডোসিসের প্রাইমারি কম্পোনেন্ট পিসিও2 রিটেনশন হচ্ছে। এখন আমি যদি খুব দ্রুত পেশেন্টকে আইডেন্টিফাই করে ওই পিসিও2 কম্পেনসেশন হওয়ার আগেই পিসিও2 ওয়াশ আউট করে ফেলি, ভেন্টিলেটরে দিয়ে দিই পেশেন্টকে, অথবা মেটাবলিক অ্যাসিডোসিস, বাইকার্বনেট কমে গেছে, আমি খুব দ্রুত সোডিয়াম বাইকার্ব দিয়ে দিলাম, তাহলে কি হবে? দ্রুত এবিজিটা নর্মাল হয়ে যাবে। কাজে যেই প্রাইমারি ডিসঅর্ডারটার কারণে এবিজি নর্মাল হয়েছিল সেই প্রাইমারি ডিসঅর্ডারটা আমি কারেকশন করে ফেললাম, পিএইচ নর্মাল করে ফেললাম, এটা হচ্ছে কারেক্টেড এবিজি। আর কম্পেনসেটেড এবিজি মানে আমি এখনো কারেকশনে যাইনি, কাজে কারেকশন হচ্ছে যে ট্রিটমেন্টের পার্ট, ট্রিটমেন্ট করলে কারেকশন হবে। আর কম্পেনসেশন হচ্ছে বডির নিজস্ব মেকানিজমে যে কাজটা করবে সেটা হচ্ছে কম্পেনসেশন। কম্পেনসেশন মানে আমি জানি যে মেটাবলিক অ্যাসিডোসিস, সাপোজ মেটাবলিক অ্যাসিডোসিসটা কম্পেনসেটেড হচ্ছে পিসিও2 ওয়াশ আউট হয়ে হয়ে, কাজে পিসিও2 ওয়াশ আউট হচ্ছে, কাজে এখানে কয়টা যখন কম্পেনসেশনের ক্ষেত্রে কি কি প্যারামিটার গন্ডগোল পাবো আমি? প্রথমত প্রাইমারি ডিসঅর্ডার একটা থাকবে, পিএইচ অ্যাবনর্মাল থাকলো, যেমন মেটাবলিক অ্যাসিডোসিস, পিএইচ অ্যাবনর্মাল থাকলো, তার বাইকার্বনেট কম থাকলো, এবং এটাকে কম্পেনসেট করতে গিয়ে কার্বন ডাইঅক্সাইডও চেঞ্জ হয়ে গেল, কাজে 3টা প্যারামিটার অ্যাবনর্মাল পাবো, সেটা হচ্ছে আমার কম্পেনসেটেড এবিজি। ঠিক আছে? আর কারেক্টেড এবিজি হচ্ছে একটা প্রবলেম ছিল, এটা আমি কারেকশন করে ফেলছি, করে পিএইচ নর্মাল করে ফেলছি। কাজে কারেক্টেড এবিজি এবং কম্পেনসেটেড এবিজি দুইটা টার্ম আমরা হরহামেশা ইউজ করি, কনফিউশন যাতে না হয় সেজন্য আমি এখানে বলছি। কাজে আবার ডেফিনেশন আসি, কারেক্টেড এবিজি, এ কারেক্টেড ব্লাড গ্যাস ডিসঅর্ডার ইজ ওয়ান ইন হুইচ দ্য পিএইচ রিটার্ন টু নর্মাল রেঞ্জ বাই অল্টারিং দ্য কম্পোনেন্ট প্রাইমারিলি অ্যাফেক্টেড। প্রাইমারি যে প্রবলেম ছিল সেটা আমি কারেকশন করে ফেলছি। আর কম্পেনসেটেড এবিজি কি? পিএইচ রিটার্ন টু নর্মাল রেঞ্জ বাই অল্টারিং দ্য কম্পোনেন্ট নট প্রাইমারিলি অ্যাফেক্টেড, মানে অন্য একটা কম্পোনেন্ট এখানে অ্যাবনর্মাল হয়ে গেছে, সেটা হয়ে কম্পেনসেশন হয়েছে, কাজে এটা হচ্ছে কম্পেনসেটেড এবিজি। এটা আপনাদের না লাগলে ওমিট করতে পারেন, জাস্ট হচ্ছে টার্মসটা আসে দেখেই বলা। আচ্ছা, এখন আসি কম্পেনসেশন। কম্পেনসেশনের ক্ষেত্রে আমরা জানি মানে কয়েকটা টার্ম আমরা ইউজ করি। একটা কম্পেনসেশন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন, মানে পিএইচ নর্মাল হয়ে গেছে, একটা প্রাইমারি ডিসঅর্ডার ছিল, বডির মেকানিজমে পিএইচ নর্মাল হয়ে গেল। আরেকটা হচ্ছে ওভার কম্পেনসেশন। ওভার কম্পেনসেশন মানে আমি যতটুকু কম্পেনসেশন আশা করছিলাম তার চেয়ে বেশি হয়ে গেছে, তার মানে কি এখানে আরো একটা ডিসঅর্ডার আছে, দুইটা মিলে পিএইচটাকে টেনে নর্মাল বানাইছে, এখানে মিক্সড ডিসঅর্ডারে এরকম হয়। তারপর আরেকটা হচ্ছে আন্ডার কম্পেনসেশন। আন্ডার কম্পেনসেশন মানে এখনো কম্পেনসেশন করতে পারে না এই বডি। কখন কি কি ক্ষেত্রে আন্ডার কম্পেনসেশন হতে পারে? একটা হচ্ছে যেমন সাপোজ মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, যেমন ডিকের পেশেন্ট কি হয়, মেটাবলিক অ্যাসিডোসিসে হাইপারভেন্টিলেট করে। এখন পেশেন্ট হাইপারভেন্টিলেট করার কথা, কিন্তু পেশেন্টের আরেকটা ডিজিজ আছে, যেমন পেশেন্টের সিওপিডি আছে, তো সিওপিডি পেশেন্ট তো হাইপারভেন্টিলেট বেশি করতে পারবে না, সে তো বেশি কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট করতে পারবে না, কাজেই তখন কি হবে, আমার আন্ডার কম্পেনসেশন হবে। অথবা এমন সময় এবিজিটা করছি তখনও কম্পেনসেশনের টাইম হয় না, যেটাকে আমরা পার্শিয়াল কম্পেনসেটেড এবিজিগুলো পেলাম। কাজে আন্ডার কম্পেনসেশন কখন হবে? দ্য বডি ইজ আনএবল টু কম্পেনসেট ডিউ টু লাং অর কিডনি কম্প্রোমাইজ। এক্সাম্পল, সিওপিডি পেশেন্ট সাথে ডিকে নিয়ে আসছে। তারপর ইনসাফিসিয়েন্ট টাইম টু কম্পেনসেট, মানে এখনো কম্পেনসেশনের টাইমটা পাইনি। তারপর 3 নম্বর, অ্যানাদার প্রাইমারি ডিসঅর্ডার দ্যাট ওয়ার্কস এট সেম ডিরেকশন ডিসঅর্ডার। এটা একটু কমপ্লিকেটেড জিনিস, এটা মনে রাখার জন্য বুঝতে পারলে এখন বুঝে না, নাহলে এটা ডিটেলস গিয়ে মাথা গরম করার দরকার নেই, এই দুইটি আমরা মনে রাখি। তারপর আসি কম্পেনসেশনের এই যে মেইন বক্স, এটা হচ্ছে মেইন বক্স, আমি যে ভাগ ভাগ করে দেখিয়েছিলাম পুরো বক্সটা এখানে একটা জায়গায় করা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। আদিল আপু, মানে কম্পেনসেশন নিয়ে কি আজকেই কন্টিনিউ করবেন না আরেকটা ক্লাসে কম্পেনসেশন প্লাস কমপ্লেক্স গুলো কম্বিনেশন গুলো শেষ করে দিবেন? সবাই কি বলে?
হ্যাঁ সেটা বলতে পারো। তাহলে বাইকার্বনেট গ্যাপ সাথে অক্সিজেন ফ্যাক্টর বলতে পারি, যেমন PO2 SPO2 SA2 সেটা মনে হয় বেটার হয়। হ্যাঁ আমার মনে হয় যে আপনার হ্যাঁ। যে কম্পেনসেশন প্লাস কমপ্লেক্স কিছু এক্সাম্পল ওগুলো কি এখন লেট আওয়ারে এখন মনে হয় আমার মনে হয় আমি আরেকটা ক্লাস নিতে পারবো। তো যারা কষ্ট করে এতদূর শুনলেন, আমার মনে হয় নেক্সট আমরা কবে নিতে পারি আপনারা বলেন, আমার অসুবিধা নাই 10টার সময়। সবাই যদি বলে কন্টিনিউ করে শেষ করতে, আমার মনে না হয় যে আমার মনে হয় কি জানো, না আমার মনে হয় ওদেরকে এক্সারসাইজ দিব, তো আমার মনে হয় টাইমে কুলাবে না, আর ওদের মাথা কাজ করতেছে না। যতটুকু হ্যাঁ, দিলাম right. একটু পড়ে নিক সবাই, যাতে হিসাবটা বুঝতে পারে, কারণ এটা পড়ারও ব্যাপার আছে। তো কারণ বিশেষ করে এই স্লাইডটা যদি একটু স্ক্রিনশট নিয়ে নেন, এই স্লাইডটা একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে মেইন স্লাইড, এটা আমার পুরো তাহলে হিসাবের জন্য এটা কম্পেনসেশন মেইন এবং স্লাইড। কমপ্লেক্স অ্যাসিড বেস নিয়ে আপনি আরেকটা ক্লাস নিতে পারেন আর কি, মানে কম্বিনেশন অ্যাসিড হ্যাঁ বেস। আমার অসুবিধা নেই, আমার তো এগুলো পড়তে মানে করাই আছে। তাহলে তুমি বলে দাও ওদেরকে কবে নিবা, সবাই নেক্সট কি মনে করে বলে না, দাও। সবাই যদি মনে করে যে আজকে শেষ হয়ে যাক। না ভাই আজকে ভালো হবে না ভাইয়া, বেটার আজকে মানে- আরেকদিন নিলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আরেকদিন নিলে কারণ হিসাবগুলো সবার একটু বুঝতে হবে। আচ্ছা এই পর্যন্ত কি মানে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেনগুলো থাকলে নেক্সট দিন লিখে রাখেন। হ্যাঁ, জাস্ট যারা একটা কোশ্চেন ছিল। আলোচনা করতে পারে এতক্ষণ পর্যন্ত যে ক্লাস করলেন, মানে ইফেক্টিভ মনে হয়েছে না আরো কনফিউশন হচ্ছে? এটা আগে আমাকে শুধু বলেন। না ইফেক্টিভ, মানে ক্লিয়ার effective হচ্ছে? আছে। ম্যাডাম ইফেক্টিভ। আর যদি কিছু ওই রেনাল টিউবুলার অ্যাসিডোসিসটা হ্যাঁ ওই দিন বলবো যদি একটু অ্যাড করে যদি সব একটু ওটা ডিটেইলস আছে, পড়ান। আমার সব আছে, চিন্তা করার কোনো কারণ নাই। বিশেষ করে এই যে কারেক্টেড এবং যেটা কম্পেনসেটেড বললেন, এটা তো খুবই মানে খুবই বেসিক একটা জিনিস, এটা আসলে জানাই ছিল না আমার, সত্যি কথা। আচ্ছা আপনাদের যদি আরো কোশ্চেন থাকে, আমাদের গ্রুপে ইসিজি ফর লাইফ গ্রুপে তো আমরা আছি সবাই। হ্যাঁ, সেখানে আপনারা যার কোয়ারি নেক্সট দিন কি চান, কারণ অলরেডি আমরা 2টা ক্লাস হয়ে গেছে, তো আশা করি সবাই যতটুকু বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, নেক্সট দিন আরো ক্লিয়ার হয়ে যাবে, এবং সবাই যদি একটু পড়ে আসেন তাহলে খুব ভালো হয়। নেক্সট একটা কি রিসেন্টলি করা যায়? ফ্রাইডে করা যায়? এই ফ্রাইডে করা যায়? আমার কোনো প্রবলেম নাই, আমি আপাতত আছি। কালকে কোন? জি কালকে কি বার? বৃহস্পতিবার? হ্যাঁ করা যাবে, অসুবিধা নাই। কালকে না ফ্রাইডে তো করব। জি ফ্রাইডেতে করেন। আচ্ছা কালকে অথবা ফ্রাইডে হলে তাহলে এটা একটা থাকি না আপু, মানে সেক্ষেত্রে হচ্ছে যে কালকে করলে ভালো হয়, আমার মনে হয় এটা কন্ট্রিবিউশন থাকে। কালকে আমরা একদিন পড়ার সুযোগ পাবো। কালকে করব না ফ্রাইডে তো করব। আলামিন কোনটা সুবিধা হয় তোমার? আপু আমি তো কালকে এবং ফ্রাইডে দুই দিনই বিজি থাকি, আপনি জানেন। আমার জন্য আসলে স্যাটারডে অনওয়ার্ডস না হলে ডিফিকাল্ট হয় আর কি। আমার মনে হয় আমরা স্যাটারডে অনওয়ার্ডসে আবার একটা শিডিউল দিব। স্যাটারডে সানডে যে কোনো দিন করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যাটারডে করেন ম্যাডাম। আচ্ছা ওকে, তাহলে সানডে করুন। স্যাটারডে করুন তাহলে। এনিওয়ে মানে যদি আমরা ওপেন সুযোগ দিতে থাকি, কারো না কারো কোনো না কোনো অসুবিধা থাকবে। না শনিবারে করি আলামিন, আর পরে তো রেকর্ডেড লাইভটা তো থাকবে। রেকর্ডেড থাকবে না আলামিন? হ্যাঁ স্যাটারডে করি আমরা। হ্যাঁ না বললাম রেকর্ড করা থাকবে না, যদি কেউ শনিবারে মিস করে রবিবারে রেকর্ড করা থাকবে। হ্যাঁ তাহলে ওখানে দেখে নিবে, আর তারপর যদি বোঝার ক্ষেত্রে কারো পার্সোনাল কোনো প্রবলেম হয়, সে আমাকে আলাদা করে জিজ্ঞেস করতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ শিওর। আজকে হচ্ছে আপনি যতটুকু পড়ালেন এতটুকু নিয়ে আলোচনা করতে মানে সবাই করুক, কোশ্চেন থাকলে করুক, এটাই আমরা চাচ্ছি আসলে, যাতে সবাই। ম্যাডাম যদি ওই দিন আপনি ওই যে ডেল্টা অ্যানায়ন গ্যাপ এবং বাইকার্বনেট গ্যাপের রেশিও দিয়ে যে একটা মিক্সড ডিসঅর্ডারটা ডায়াগনোসিস করা যায়, আছে আমার কতগুলো আছে, ওইটা যদি আমাদের একটু ক্লিয়ার করান। আমার বহুত আছে। এই দেখো আপা আপনার একটু আগের স্লাইডটা যে ছিল, আমার মানে বহুত ক্যালকুলেশন করা আছে, তোমাদের কি অঙ্ক করাবো, চিন্তা করো না। কোনটা আদিল? ম্যাম রিকোয়েস্ট থাকবে যে ম্যাম ক্লাস শেষে ম্যাম পিডিএফটা যদি আপলোড করতেন ম্যাম, অনেক ভালো হতো আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা করব, আমার একটা প্ল্যান আছে, নেক্সট করব। তুমি আমার সাথে মানে আলাদা করে যোগাযোগ করো, আমার মানে ইয়েতে যোগাযোগ করে আমি তোমাকে দিব যতটুকু লাগে। হ্যাঁ আমি আদিল বলো। আপনার আগের স্লাইডটাতে যে আপনি ভাগগুলো দেখাচ্ছিলেন, আগের স্লাইডটা দেখি আপু, আগেরটা কোনটা তোমার? এটা কম্পেনসেশনের ভাগগুলো, এটা অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন, ওভার কম্পেনসেশন, আন্ডার কম্পেনসেশন, এটা। হ্যাঁ এই তিনটাই যদি আপনি এক্সাম্পল দিয়ে দেখান, নেক্সট দিন যখন পড়াবেন তিনটাই আলাদা আলাদা এক্সাম্পল দিয়ে বুঝান যে কখন এটা অ্যাপ্রোপ্রিয়েট হলো, কখন ওভার হচ্ছে, কখন আন্ডার। আচ্ছা ঠিক আছে মানে তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা ঠিক আছে, এটা আমি লিখে রাখছি। হ্যাঁ তোমার এটা লাগবে, তাহলে কম্পেনসেশনের ডিটেইলস লাগবে। ওকে ঠিক আছে জি। আর হচ্ছে বাকি অ্যানায়ন গ্যাপ, ডেল্টা গ্যাপের হিসাবগুলো লাগবে। ঠিক আছে, ওইটা আমার করা আছে, আমি দেখাই দিব, অসুবিধা নেই।
ম্যাম তা মেটাবলিক অ্যালকালোসিসের যে হ্যাঁ ক্লোরাইড সেনসিটিভ আর রেজিস্ট্যান্ট কেন হয়েছে এটা কি বলেছিলেন, মানে ছিলাম না তো? এটা হচ্ছে বলছিলাম কিন্তু ডিটেলস বলা হয় না, বোঝানোর জন্য আরেকটু ডিটেলস বলতে হবে, তাহলে আরো দুটা স্লাইড আমি দেখাই দিব। এখানে আমি কাট পেস্ট করে মানে কেটে ফেলছিলাম দুটা স্লাইড, অনেক লং লেন্থি হয়ে যাচ্ছে, ওইটা আমি অ্যাড করে তাহলে নেক্সট দিন দিয়ে দিব। তাহলে ক্লোরাইড সেনসিটিভ, ক্লোরাইড ইনসেনসিটিভ, তাই তো? ম্যাডাম আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ ম্যাডাম রেসপিরেটরি অ্যালকালোসিস হ্যাঁ কি রেসপিরেটরি এসিডোসিস কে ফলো করতে পারে ইন কেস অফ ম্যাডাম যদি হাইপারক্যাপনিয়া থাকে পেশেন্টের ক্ষেত্রে? না, এটা হচ্ছে এরকম রেসপিরেটরি অ্যালকালোসিস হয়ে রেসপিরেটরি অ্যাসিডোসিস হতে পারে। ম্যাডাম টাইপ 2 হ্যাঁ রেসপিরেটরি এটা ফেলিওর। হচ্ছে যে আসলে অ্যাসিডোসিস অ্যালকালোসিসকে ফলো করে না, ওটা অ্যাসিডোসিস কারেকশন হয়তো একটা আরেকটাদের ভাইস ভার্সা কারেকশন হয়। যেমন অ্যাসিডোসিস কারেকশন হয় তোমার লাংস কজগুলো কিডনি দিয়ে, কিডনিটা লাংস দিয়ে। আর যেটা তুমি যেটা বললা সেটা হচ্ছে হাইপোক্সিয়া থেকে টাইপ 1 থেকে টাইপ 2 যেতে পারে। টাইপ 1 যখন হয়, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরের সাথে রিলেটেড হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। কারণ টাইপ 1 এ কি হয়, হাইপোক্সিয়া, ইনক্রিজ ভেন্টিলেশন হয়ে ইনক্রিজ CO2 ওয়াশ আউট হয়ে যাবে, হয়ে রেসপিরেটরি অ্যালকালোসিস হবে। এখন এই পেশেন্টটাই যদি অনেকক্ষণ ধরে শ্বাসকষ্ট থাকে, সে একটা সময় গিয়ে সে আর ইয়ার হাঙ্গার থাকতে থাকতে সে অনেক শ্বাসকষ্ট হবে, অনেক শ্বাসকষ্ট হওয়ার পরে সে আর হাইপার ভেন্টিলেট করতে পারবে না। আলটিমেটলি তখন তার রেসপিরেটরি রেটটা কমতে থাকবে, পেশেন্ট টায়ার্ড হয়ে যাবে। হয়তো আগে মিনিটে সে 30টা 35টা শ্বাস নিচ্ছিল, এখন গিয়ে সে টায়ার্ড হতে হতে হয়তো অনেক কষ্ট করে 10টা 12টা বা 5টা 6টাতে চলে আসবে। এই যে ম্যাডাম তার এটা কি ভেন্টিলেশনটা কমে গেল। অ্যাজমা সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে কমন হ্যাঁ হয়? খুব কমনলি পাওয়া যায়, আমরা আইসিইউতে কমনলি পাই। এই যে সে শ্বাস নেওয়া কমাই দিলে আস্তে আস্তে কি হবে, সে হাইপার ভেন্টিলেট করা থেকে সে হাইপো ভেন্টিলেশনে চলে যাবে। যখনই সে হাইপো ভেন্টিলেশনে চলে যাবে তখন হয়ে যাবে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। এই জন্য মনে হয় যে অনেক সময় অ্যাজমাতে 3 ধরনের এবিজি আমরা পাই। প্রথম এবিজি কি হলো, টাইপ 1 হাইপোক্সিয়া, কি হলো রেসপিরেটরি অ্যালকালোসিস, ঠিক আছে? আর পেশেন্ট যখন টায়ার্ড হয়ে যাবে, টায়ার্ড হয়ে সে কিছুটা CO2 রিটেন করতে করতে হাইপারভেন্টিলেশন করতে করতে অ্যালকালোসিস কিছুটা কারেকশন হয়ে অ্যাসিডোসিসের দিকে যাচ্ছে, তখনও পুরোপুরি অ্যাসিডোসিস হয় নাই। তাহলে অ্যাজমার পেশেন্টের নর্মাল একটা এবিজি পেতে পারি। এই যে নর্মাল, এটা কি নর্মাল? আসলে কি নর্মাল? আসলে কিন্তু নর্মাল না, এটা হচ্ছে সিউডো নর্মাল। কারণ সে প্রথমে হাইপোক্সিয়া ছিল, কার্বন ডাইঅক্সাইড কম ছিল, সে হাইপার ভেন্টিলেট থেকে সে হাইপোভেন্টিলেশনে চলে যাচ্ছে, পেশেন্ট খারাপ হচ্ছে। কাজে অ্যাজমার পেশেন্টের পিএইচ নর্মাল, এটা কিন্তু আরো খারাপ। তারপরে কিছুক্ষণ পরে গিয়ে সে পেশেন্ট কি হবে, ফুল বর্ন অ্যাসিডোসিসে চলে যাবে। কাজে একটা অ্যাজমা একটা সিওপিডিতে আমি 3 ধরনের এবিজি পেতে পারি। ফার্স্ট এবিজি রেসপিরেটরি অ্যালকালোসিস, সেকেন্ড এবিজি নর্মাল পিএইচ, তারপর গিয়ে আমি অ্যাসিডোসিস পেতে পারি। এইজন্য তার মানে কি বলা যায় যে রেসপিরেটরি অ্যালকালোসিস হয়ে দেন হলো নরমাল, দেন হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস, এই সিকোয়েন্সে আগে? নরমাল এবিজি বলবো না, এটা হচ্ছে মানে পিএইচটা নরমাল হবে, পিএইচটা চেঞ্জ হবে। কিন্তু বাকি প্যারামিটার গুলো দেখেই তো আমি ডিসাইড করব যে এই পিএইচটা যে নরমাল হয়েছে, এটা কিন্তু বেশি আমি নরমাল দেখে খুশি হওয়ার কারণ নাই, বাকিগুলো দেখতে হবে। তখন দেখবো যে হাইপোক্সিয়াও আছে, এদিক দিয়ে আবার কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, তার মানে কি পেশেন্ট খারাপ হচ্ছে আরো। কিছুক্ষণ পর এবিজি করে দেখবো পেশেন্ট অ্যাসিডোসিস ডেভেলপ করে গেছে। এবং এই অ্যাজমা পেশেন্টের যে শুরুতে যখন সে অনেক বেশি শ্বাসকষ্ট নিয়ে আসে, সেই শুরুতে যদি আমি তাকে কারেকশন দিয়ে ফেলতে পারি, তখন তার ওই ড্রাইভটা কমে যাবে। ধন্যবাদ। ঠিক আছে ম্যাডাম, এই বেজ অ্যাক্সেসের কোনো ইম্পর্টেন্স? হ্যাঁ, বেজ অ্যাক্সেস অনেক ইম্পর্টেন্ট। প্রথম ক্লাসে বেজ অ্যাক্সেস নিয়ে ডিটেইলস বলছিলাম, প্রথম ক্লাস করেন নাই মনে হয় নাকি? না, করি নাই ম্যাডাম। আচ্ছা, বেজ অ্যাক্সেস এটা শুরু দিকে আছে। আমি ঠিক আছে, আপনার কোশ্চেনটা মাথায় থাকলো, কালকে নেক্সট ক্লাসে তো আমরা শুধু কোশ্চেন আনসার, বেশি কিছু বাকি নাই তো। বেজ অ্যাক্সেসটা আমরা নেক্সট ক্লাসে আবার একটু মানে সামারি করে দিব। হ্যাঁ, পুরো ক্লাসটারই 3টা ক্লাসের একটা সামারি করব নেক্সট ক্লাসে, ঠিক আছে? বেজ অ্যাক্সেসটা স্লাইড দিয়ে দেখাইতে হবে। হ্যাঁ, অ্যানায়ন গ্যাপ কি? অ্যানায়ন গ্যাপের ক্ষেত্রে আমরা পটাশিয়াম ছাড়া তো ক্যালকুলেট করছি, কিন্তু পটাশিয়াম দিয়ে করলে মানে যেটা অরিজিনাল ফর্মুলা ছিল সেক্ষেত্রে কি আমরা মানে নরমাল লেভেলটাকে 16 ধরবো? না না, ওরকম ধরবো না। এটা হচ্ছে বইয়ের ফর্মুলাতে বলা আছে যে আমি মেজর অ্যানায়নটাকে, মেজর ক্যাটায়নটাকে ধরবো, মেজর অ্যানায়নটাকে ধরবো। মানে বইয়ের ক্যালকুলেশনই হচ্ছে এখন নতুন বই যে বইগুলোতে আছে, সোডিয়াম মাইনাস ক্লোরাইড বাইকার্বনেট, এই 3টাই আমি ধরবো। ধরে নরমাল অ্যানায়নকে ধরবো 12 ± 2। এটা আমাকে নরমাল বেসে ধরে নিতে হবে, এটা মুখস্থ, এটা মনে রাখতে হবে। তাহলে 14 এর বেশি হলে তখন মানে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আজকে রাখি নাকি? আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন ছিল যে আলামিন, হ্যাঁ শিওর, আলামিন তাহলে আজকে বন্ধ করে দাও। হ্যাঁ, নেক্সট তাহলে শনিবার তাহলে 10টা। জি, আপনি মিটিংটা এন্ড করে দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা।
খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। Sure. Welcome, Mr.